আই হাই, কি করছো? দিনের বেলা দরজা লাগালে কেন? এটাও কি বুঝিয়ে দিতে হবে নাকি? বিয়ে করলাম 2 দিন হতে চলেছে, এখনো বাঁশুরি করা হলো না। তার জন্য তো রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরে দূর, আমি হলাম একটি স্পেশাল পার্সন। সবাই বিয়ে করে বাসর করে রাতে, আর আমি করব দিনে। এই বলে তিথিকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে চলে গেলাম ভালোবাসার গভীর সমুদ্রে। এটা কি করলেন আপনি? যা করেছি তা খুব কম হয়ে গেছে, পারলে আরো বেশি কিছু করতাম। মানে কি? আপনাদের বাসায় আছি বলে আমার সাথে এরকম ব্যবহার করবেন? যান, ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে বিছানা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাঁটছি। কি যে ভালো লাগছে। পরন্ত বিকেলের বাতাস আমার দিকে এসে পড়ছে, আর আমার নিজেকে সেই বাতাসের দিকে ছেড়ে দিতে ইচ্ছে করছে। তাই নিজের 2 হাত দিয়ে দুদিকে মেলে ধরলাম। এমন সময় দূর থেকে একটা মেয়ে বাচ্চা বাচ্চা করে চিল্লাতে চিল্লাতে এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো পুরাই অবাক, এটা কি হলো? হাত বাড়ালাম কিসের জন্য, আর উড়ে আসলো কে? মেয়েটা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলছে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। কারা আপনাকে মেরে ফেলবে? একটু পর দেখলাম 10 থেকে 15 জন ছেলে এসে হাজির হলো। ওই, যদি বাঁচতে চাস তাহলে মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে ফোট। আমি ছেলেগুলোর দিকে ভালো করে তাকালাম। ছেলেগুলোর হাতে চাকু। আমি আবার চাকু দেখলে অনেক ভয় পাই, কিন্তু একটা মেয়ের সামনে যদি ভয় পাই তাহলে কি মান সম্মান বলতে কিছু থাকবে নাকি? তাই আমি সাহস করে বললাম, যদি বাঁচতে চাস তো এখান থেকে পালা, নাহলে একটারও হাত পা জায়গায় থাকবে না। মেয়েটা আমার সাহস দেখে মনে হয় আমার উপরে ভরসা পেয়েছে। তাই নাকি? তোর মনে হয় মরার ইচ্ছে হয়েছে? ঠিক আছে, তাহলে মর। এই বলে ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। 1 মিনিট, কেউ আর সামনে আসবে না, একটু অপেক্ষা করো, আমি মেয়েটির সাথে কথা বলে নিই। আমি মেয়েটির কানে কানে গিয়ে বললাম, আমার না আজকে শরীরটা ভালো নেই, তাই বাঁচতে চান তো আমার সাথে পালান। আমি ছেলেগুলোকে বললাম, আপনাদের পিছনেটা কি দেখেন তো। ছেলেগুলো পিছনে তাকাতে আমি মেয়েটিকে নিয়ে দৌড় দিলাম, কিন্তু মেয়েটি শাড়ি পরার জন্য বেশি জোরে দৌড়াতে পারছে না। ছেলেগুলো যখন বুঝতে পেরেছে আমি তাদের বোকা বানিয়েছি, তখন তারা আবার আমাদের পিছে আসতে লাগলো। তারা প্রায় আমাদের দৌড়েই ফেলছিল। এমন সময় একটা পুলিশের গাড়ির শব্দ শুনতে পেলাম। আমি আর মেয়েটি সেদিকে দৌড় দিলাম। পিছনে তাকে দেখি ছেলেগুলোর আমাদের পিছু নিচ্ছে না। এরপর মেয়েটিকে নিয়ে রাস্তার ওপাশে এসে আমার গাড়িতে বসে দিলাম এক টান। আমি গাড়ি চালাচ্ছি আর হাঁপাচ্ছি। বাপের জন্মে এমন দৌড় দেই নেই। আজকে যে দৌড় দিছি সেটা যদি স্কুল জীবনে দৌড় প্রতিযোগিতায় দিতাম তাহলে ডাবল পুরস্কার পেতাম। আমার পাশের সিটে মেয়েটি বসা। মেয়েটি মনে হাঁপাচ্ছে। আমি মেয়েটিকে বললাম, তা আপনি কে? আপনার নাম কি? কোত্থেকে এসছেন? কোথায় যাবেন? ওরাই বা কারা? কেন আপনার পিছু নিয়েছিল? মেয়েটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, এরপর অজ্ঞান হয়ে গেল। যাক বাবা, আমি কেমন বললাম যে অজ্ঞান হয়ে গেল? এদিক সে বাড়ি মহা বিপদে পড়ে গেলাম। এখন আমি কি করি? মেয়েকে নিয়ে মরে গেল নাকি? দূর, কেন যে নদীর পাড়ে গিয়েছিলাম আজকে। গাড়িটা একটা হাসপাতালের সামনে ব্রেক করলাম। হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়লো। মেয়েটি দেখতে অনেক সুন্দর, এক দেখাতে যে কেউ প্রেমে পড়ে যাবে। আমিও তাহলে বাদ পড়তে যাব কেন? আমিও পড়ে গেলাম, মানে প্রেমে। কিন্তু এখন তো মেয়েটার জ্ঞান ফিরে আনতে হবে, তার কাছ থেকে তার আসল পরিচয় জানতে হবে। তাই মেয়েটিকে কোলে তুলে হাসপাতালের দিকে রওনা দিলাম। কি ভারী রে মেয়েটা, আমার কোমর মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। কোনো রকমে হাসপাতালের ভিতরে নিয়ে গেলাম। এরপর ডাক্তারকে ডাক দিলাম। একটা ডাক্তার এসে আমাকে একটা কেবিন দেখিয়ে দিল। এরপর আমি মেয়েটাকে নিয়ে কেবিনে শুয়ে দিলাম। ডাক্তার চেক আপ করে বলল, 2-3 দিন মনে হয় কিছু খায়নি, তাই অজ্ঞান হয়ে গিয়েছে। চিন্তার কিছু নেই, স্যালাইন দিয়ে দিচ্ছি, 2-3 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি তো ভাবলাম আমার প্রশ্ন শুনে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন এই মেয়েকে নিয়ে কী যে করা যায়? এখানে রেখে যাব নাকি অপেক্ষা করব? না থাক, অপেক্ষাই করি। এভাবে বিপদে কাউকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। প্রায় 3 ঘন্টা পর মেয়েটা জ্ঞান ফিরল, আর এদিকে আমি মশা মেরেই যাচ্ছি। শালার মশার কামড় খেয়ে আমার শরীর 60 থেকে 70 কেজি ওজন হয়ে গেছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটির কাছে এসে বললাম, তা এখন আপনার কেমন লাগছে? ভালো, আমি ঠিক আছি। চলো আমরা বাসায় যাই, সবাই তো আমাদের জন্য চিন্তা করছে হয়তো। মানে কার বাসায় চিন্তা করছে? কেন, আমার শ্বশুর বাড়িতে। তুমি কি মজা করছো আমার সাথে? মজা মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? এই দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এমন করো না বাবু, চলো আমরা বাসায় যাই, এখানে আমার একদম ভালো লাগছে না। আমি তো মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়লাম। শালা এখন পর্যন্ত বিয়ে করলাম না, এর মধ্যে আমার বউ হয়ে গেছে, আর সে নাকি আমার বাড়িতেই যাবে। বাসায় গেলে আমার আব্বু আমাকে 3 টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। আমি যদি বাসায় একটা মেয়ে নিয়ে উঠি, এখন তো দেখছি এই মেয়ে আমাকে বাস দেওয়ার জন্য রেডি। এটা কি মেয়েটা ইচ্ছে করে করছে না তো? কোনো প্ল্যান নয় তো? ছেলেদের সব কিছু লুটে পুটে নেওয়ার জন্য? এখন তো এগুলো ট্রেন্ডিংয়ে আছে। আমি কথাগুলো মনে মনে ভাবছি আর নিজের চুল টেনে টেনে ছিঁড়ছি। আমার এমন অবস্থা দেখে মেয়েটা আমাকে বলছে, এই চলো না প্লিজ। আচ্ছা আপনি কি আমাকে চেনেন? না চেনার কি আছে, তুমি আমার হাজবেন্ড। তাহলে আমার নাম কি বলুন তো? হাজবেন্ডের নাম মুখে আনতে নেই, আল্লাহ পাপ দেয়। আপনি জানেন না নাকি?
ও মা, এই মেয়েদিকে হাদিস কালাম সব মুখস্থ করে এসেছে। এই মেয়ে নির্ঘাত আমাকে বাস দেওয়ার জন্য এসেছে। দেখেন, আমি আপনাকে চিনি না, আপনার বকবক শুনবার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আপনার রাস্তা দেখুন, আমি আমার রাস্তা। আমি একদমই কথাগুলো বলে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা দেখি জোরে একটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। মেয়েটির চিৎকার শুনে নার্স আর ডাক্তার ছুটে এলো। কি হচ্ছে এখানে? এখানে এভাবে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করবেন না প্লিজ। ঝগড়া করলে বাসায় গিয়ে করুন। আপনাদের রিলিজ দিয়ে দিচ্ছি, আপনারা বিল পেমেন্ট করে বাসায় যান। ডাক্তার কথাগুলো বলেই চলে গেল। মেয়েটি এখনও কান্না করেই যাচ্ছে। মেয়েদের এত চোখের পানি কোত্থেকে আসে আল্লাহ জানে, মনে হয় সাগর থেকে সাপ্লাই হয়। এই কান্না থামান, আর কান্না করতে হবে না, রেডি হন। মেয়েটি কান্নাতে আমি আমার সামনে এসে দাঁড়ালো। এরপর রিসিপশনে গিয়ে বিল পেমেন্ট করে গাড়ি থেকে উঠলাম দুজনে। এরপর সোজা গেটের সামনে গাড়ি থামালাম। বাসার দারোয়ান আমার গাড়ি দেখে গেট খুলে দিল। আমি গাড়ি ভিতরে নিয়ে গাড়ি থামালাম, সাথে মেয়েটিও নামলো। দারোয়ান আমাকে আর আরেকটা মেয়েকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমি ব্যাপারটা বুঝে নিয়েছি, কিন্তু কিছু বলার উপায় নেই। দরজার সামনে এসে দাঁড়ালাম, কলিং বেল চাপ দিলাম। মনে মনে যত দোয়া আছে সবগুলো পড়া শুরু করে দিয়েছি। দরজা একটু পর খুলে দিল। দরজা খুলতেই আম্মু তাকিয়ে দেখে আমার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে বিয়ের শাড়ি, মাথা থেকে নিচ পর্যন্ত গহনা দিয়ে ঢাকা। আম্মু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে হারামজাদা, এটা কি করছিস তুই? আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলি। আম্মু কথাগুলো বলে চিৎকার করে আব্বুকে ডাক দিল। আমি মনে মনে ভাবছি আজকে আর রক্ষা নেই। আব্বু ভিতর থেকে বলতে বলতে আসছে, কি হলো আবার? এভাবে চিল্লাইতেছো কেন? তোমার জন্য কি শান্তিমতো খবরের কাগজটা পড়তে পারবো না? কথাগুলো বলতে বলতে আমাদের সামনে হাজির। আমাকে আর আরেকটা মেয়েকে দেখে আব্বু বলল, কিরে, তুই এই মেয়েটা কোথায় থেকে তুলে আনলি? আব্বু আমার কথাটা তো শোনো। পুরো কথাটা বলতে পারলাম না। এরই মধ্যে আম্মু আমার কাছে চর বসিয়ে বলল, হাদারাম একটা বিয়ে করে বউ নিয়ে এসে আবার বলছে তার কথা আমরা শুনতাম। আমাকে বলতে পারতি তোর যদি কাউকে ভালো লেগে থাকতো, আমরা মেয়েদের বাসায় গিয়ে কথা বলে নিতাম। আরে তোমরা যা ভাবছো তেমন কিছুই না, আমার কথাটা তো শোনো। এবারে পুরো কথা বলার সুযোগই পেলাম না। আব্বু আর একটা চর বসিয়ে দিল। তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। বৌমাকে নিয়ে ভেতরে আসতে বলো। এই কথা বলতে দেরি আর মেয়েকে দেখি পা ধরে সবাইকে সালাম করতে দেরি হলো না। থাক মা, হয়েছে, ভিতরে আসো। এরপর সবাই ভিতরে আসলাম। ভিতরে গিয়ে সবাই সোফায় বসলাম। তা মা, তোমার নাম কি? আমার নাম তিথি। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। তা তোমাদের বাসা কোথায়? এটাই তো আমার বাসা। তিথির কথা শুনে আব্বু আম্মু পুরাই শকড, সাথে আমিও। কিন্তু আম্মু বলল, তা তো ঠিকই আছে, এটা তো তোমারই বাসা আজকে থেকে, কিন্তু তোমার নিজের বাসা কোথায়? এই যে এটাই। আব্বু আম্মু এবার আমার দিকে তাকালো রাগী দৃষ্টিতে। আমি তাদের দিকে অসহায়ভাবে চেয়ে রইলাম, কিন্তু আমি তাদের কি বলবো? শালা আমি নিজেই তো ফাটা বাসায় চেপে পড়ে গেছি। তিথি এরপর বলে উঠলো, কিছু মনে না করলে একটা কথা বলবো আম্মু? কি কথা বলো? আমার না অনেক ক্ষুধা লাগছে। উমা, কি কথা বলো এসব? আমি এখনই খাবার টেবিলে এনে দিচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে আসো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, হতচ্ছাড়া, মেয়েটাকে না খাইয়ে বাসায় নিয়ে এসেছিস? এবার ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। ও, এখনও তো আপনাদের পরিচয় দিইনি, তাহলে চলুন আপনাদের এখন পরিচয়টা দিয়ে নেই। আমি জাহিদ চৌধুরী, পড়াশোনা শেষ করে আব্বুর অফিসে দেখাশোনা করি। আর আমি বাবা মা আর আমার ছোট একটা বোন আছে, সে এখন নানি বাড়িতে আছে, তাই এখানে নেই। নাম হচ্ছে নিধি। আর বউ সাথে যে মেয়েটা এসেছে তার নাম তো জানিনি, তিথি। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। ভাবছি কি একটা মহাবিপদে পড়লাম। ভেবেছিলাম বাসায় নিয়ে এসে আম্মু আব্বুকে বলে এই মেয়ের বাসায় দিয়ে আসার ব্যবস্থা করব। আর এখন সবাই তাকে বউ হিসেবে মানিয়ে নিয়েছে। আর মেয়েটা কি বেহায়া, সত্যি কথা বলে কিভাবে আব্বু আম্মুর সাথে তাল মিলিয়ে কথা বলে গেল। এখন আমার কি হবে? দূর সাই, কিছুই মাথায় ঢুকছে না। একটু পর আম্মু তিথিকে আমার রুমে দিয়ে গেল, সাথে কিছু জামা কাপড়। আর যাওয়ার সময় বলে গেল, তোদের এই বিয়ে আমরা মানি না। তোর বাবা বলেছে 2 দিন পর তোদের নতুন করে বিয়ে দিবে, তাই এখন ঘুমিয়ে পড়। এই বলে রুম থেকে চলে গেল। তিথি আমার কাছে এসে আমার পা ধরে সালাম করতে আসলো। আরে করেন কি সালাম করছেন কেন? আমরা কি স্বামী স্ত্রী নাকি? কই, আপনাকে সালাম করছি। আপনার পায়ের নিচে 500 টাকার একটা নোট পড়েছিল, সেটাই হাতে নিলাম। এই 500 টাকা খাটের নিচে ছিল। আর আমি আজকে 7 দিন ধরে তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজছিলাম, কিন্তু পাইলাম না। শালার টাকা আমার সাথে বেমানি করলো। এখন বলুন আপনার মতলবটা কি? আমার আবার কিসের মতলব? দেখেন, নাটক না করে বলুন আমাকে কেন এভাবে ফাঁসালেন। দেখেন, এভাবে একটা নিরীহ মেয়েকে হাসপাতালে একা রেখে কিভাবে আপনি চলে আসতেন? আমার তো আর যাওয়ার মতো কোথাও জায়গা নেই, আর আমি কখন কি বলি আমার মনে থাকে না। তো আপনার সমস্যাটা কি এখন বলুন, আর সত্যি কথা বলবেন, না হলে বাসা থেকে বের করে দেব। তাহলে শুনুন আমার জীবনের ঘটনা।
আমাদের বাসা যশোর। আমার আব্বুর জায়গার সম্পত্তি কোনো কমতি নেই, তবে আব্বুর সম্পদ অর্থ যেমন ছিল শত্রুও তেমন ছিল। তাই আব্বু শত্রুদের হাত থেকে রক্ষা পেতে এক মাফিয়া গ্রুপকে অনেক টাকা খরচ করে ঠিক করেন। সেই মাফিয়া কিংয়ের পাওয়ার অনেক ছিল, তাই আব্বুর কোনো শত্রু আর আমাদের কোনো ক্ষতি করার সাহস পায়নি। হঠাৎই একদিন সেই মাফিয়া কিংয়ের নজর পড়লো আমার উপরে। আমি সেদিন ব্যালকনিতে দাঁড়িয়ে টিকটক করছিলাম। এরপর আমার আব্বুকে গিয়ে বলে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আব্বুর সাথে সাথেই না করে দেয়, যার পরিণতি হিসেবে মাফিয়া গ্রুপ আর আব্বুর শত্রুর গ্রুপ এক হয়ে আমাদের পরিবারের উপরে নির্যাতন শুরু করে। এরপর আমার আব্বু আম্মুকে আটকিয়ে রেখে আমাকে ভয় দেখিয়ে বিয়ের পিড়িতে বসায়। আমি কিছুই করতে পারছিলাম না। আব্বু আর আম্মুকে একটা রুমে আটকিয়ে রেখেছিল। আমার চোখের সামনে আব্বু আর আম্মু ভেতরে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে বলেছেন যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যেতাম। আমি বাকরুদ্ধ হয়ে পড়ি এসব কিছু দেখে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চোখের সামনে আব্বু আম্মুকে মারা যেতে দেখার দৃশ্যর কথা মনে পড়লেই আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। মানসিক একটা ঘোরের মধ্যে চলে যাই। আমি মনে মনে ভাবলাম, সেই জন্য হয়তো হাসপাতালে আমার সাথে এমন করেছিল। এরপর অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আসি, কিন্তু তাদের লোক পুরো এলাকা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই জন্য আমাকে তারা খুঁজে পায়। আমি কোনো রকমে ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু তারা আমার পিছু ছাড়ে না। আমি ঢাকায় আমার এক বান্ধবীর বাসায় চলে আসি। সেখানে আমার 1 ঘন্টা পর ওদের লোক আমার ঠিকানায় চলে আসে। এরপর আমি সেখান থেকেও পালিয়ে আসি। তারপর দৌড়াতে দৌড়াতে আপনার সাথে আমার দেখা হয়। এরপরের ঘটনা তো আপনার সাথেই ঘটলো। প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিবেন না। আমি কিছুদিন এখানে থেকে এরপর দেশের বাইরে চলে যাব। সেখানে আমার মামাদের পরিবার থাকেন। আমি এতক্ষণে তিথির কথাগুলো শুনলাম। মেয়েটির চোখের মধ্যে এখনো সে ভয়ের আভাস পাচ্ছি। তার মানে সে সত্যি কথাই বলছে। এখন আমার কি করা উচিত? তাকে সাহায্য করব নাকি আবার নতুন কোনো ঝামেলায় পড়ব? যদি তাকে বাসায় রাখলে সেই মাফিয়া কিং আমাদের বাসায় চলে আসে, তখন কি হবে? কথাগুলো ভাবতে ভাবতে তিথির দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে করুণভাবে চেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, সমস্যা নেই। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। থাক, আর পাম মারতে হবে না। আমি মোটেও পাম মারছি না, আপনি আসলেই অনেক ভালো। হয়েছে, আমি যে কেমন সেটা আমি ভালো জানি। কিছু বলেছেন? না, কই কি বলবো, কিছু না তো। এমন সময় আমার মোবাইলে একটা কল চলে আসলো। আমি স্ক্রিনে তাকিয়ে দেখি পরিচিত একটা নাম্বার, তাই বেলকনিতে চলে আসলাম। কল রিসিভ করতে পাশ থেকে, বস, আপনার ধারণাই ঠিক। আমি আপনার হোয়াটসঅ্যাপে বাকি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ওকে বলে রেখে দিয়ে মোবাইলের দিকে তাকালাম। একটা নোটিফিকেশন দেখতে পেলাম। সেটা ওপেন করতে একটা মুচকি হাসি দিলাম। কি পাঠক পাঠিকারা, কিছু বুঝতে পারছেন না তো? অপেক্ষা করুন টুইস্টের পর টুইস্টের জন্য, যা আপনাদের মাথার ব্রেনকে নিয়ে খেলা করবে। এরপর সব ফাইল ডিলিট করে আবার রুমের ভিতরে চলে আসলাম। তিথি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। আমি আসতে তিথি বলল, আমার না অনেক ঘুম পেয়েছে। তাহলে ঘুমিয়ে পড়ুন। কোথায় ঘুমাবো? কেন, খাটে? আর আপনি কোথায় ঘুমাবেন? আমি ফ্লোরে ঘুমাচ্ছি। আপনার কোনো সমস্যা হবে না তো আবার ফ্লোরে ঘুমাতে? না, সমস্যা কিসের? ঢং দেখলে বাঁচি না। ফ্লোরে ঘুমালে তো সমস্যা হবেই, তারপরও নাটক। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার বিছানা ঠিক করে দিচ্ছি। বলে খাট থেকে একটা বালিশ আর চাদর নিয়ে সে বিছানা করে দিল। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। তিথি মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাত 1টার সময় তিথি চড়ে চিৎকার দিয়ে আমার উপর এসে আমাকে জড়িয়ে ধরেছে আর বলছে, বাঁচান বাঁচান। আমি তো ভয়ে ভয়ে চোর চোর বলে চিল্লাতে লাগলাম। তিথি আমার মুখ চেপে ধরে বলে, আস্তে, আমি চোর না। এই, আপনি এখানে কি করেন? আসলে একটা তেলাপোকা আমার গায়ের উপর এসে পড়ে। তাই বলে এভাবে আমার উপর আটার বস্তার মতো ধপাট করে পড়ে যাবেন নাকি? আমার মাজাটা মনে হয় ভেঙেই গেল রে। একটু পর আমার দরজার বাহির থেকে বলছে, কি হচ্ছে? এখনো না ঘুমিয়ে এত রাতে চিৎকার কিসের? আর কোনো আওয়াজ যেন না শুনি। আমি তাম্মুর কথা শুনে লজ্জায় মরি মরি অবস্থা। তিথি মনে হয় লজ্জা পেয়েছে। এই যে, এবার তো আমাকে ছাড়েন। আগে দেখুন তেলাপোকা চলে গিয়েছে কিনা। আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম একটা তেলাপোকা বালিশের চিপায় চুপ করে আছে। আমি মনে মনে ভাবছি, তেলাপোকা তুমি মহান। কই, কোথাও তো কোনো তেলাপোকা নেই, শুধু শুধু ভয় পাচ্ছেন। ছাড়ুন আমাকে। তিথি আমাকে ছেড়ে দিয়েই, সত্যি নেই তো? না নেই, এবার কি ঘুমান। আর তেলাপোকা দেখে মেয়েদের তো ভয় কেন হয় জানি না আমি। আপনি যদি মেয়ে হতেন তাহলে ঠিক বুঝতেন। থাক, আমারও তো মেয়ে হওয়া লাগবে না। তাড়াতাড়ি ঘুমান আর আমাকে ঘুমাতে দিন প্লিজ। তিথি উঠে আবার খাটে গেল। একটু পর আবার, আল্লাহ গো বাঁচাও আমাকেও, মা গো মরে গেলাম বলে আমাকে এসে জড়িয়ে ধরলো। আবার রুমের বাইরে আম্মুর আগমন। জাহিদ, কি হচ্ছে সব? মেয়েটাকে একটু শান্তি মতো ঘুমাতেও দিবি না নাকি? আর একবার কোনো শব্দ আসলে তোর বউকে কিন্তু নিয়ে তোর বোনের রুমে দিয়ে আসবো। আপনি কি শুরু করছেন বলেন তো? আপনার জন্য আম্মুর কাছে আমার কথা শুনতে হচ্ছে। ছাড়েন আমাকে।
এই না, আমাকে ছাড়বেন না, আমার খুব ভয় করছে, প্লিজ তেলাপোকা আমার সামনে থেকে তাড়িয়ে দিন। দূর, মায়া মানুষের ঢং দেখলে আর বাঁচি না, ছাড়ুন আমাকে, আমি দেখছি কি করা যায়। এরপর খাটের উপর গিয়ে তেলাপোকাটা দূরে জানালা দিয়ে ফেলে দিলাম। তিথি চোখ বন্ধ করে নিল ভয়ে। যান, এবার সোজা ঘুমাতে যান, আর বিরক্ত করবেন না প্লিজ। একটা কথা বলবো? কি কথা? রাগ করবেন না তো আবার? এত ঢং না করে বলেন তো। আমার না খুব ভয় করছে, আজকের রাতটা আপনার সাথে ঘুমাই প্লিজ। এ মেয়ের কথা শুনে আমি তো আকাশ থেকে বললাম, মাইয়া কয় কি জন একটা মাইয়া নাকি আমার সাথে ঘুমাবে? ভাবা যায় ব্যাপারটা? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বাচ্চা মানুষ নাকি যে আমার সাথে ঘুমাবেন? ফিডার খান আপনি? দেখেন, আপনাদের বাসায় তেলাপোকা আছে, আর তেলাপোকা আমি ভয় পাই। আজকে রাতে আমার একে একে ঘুম আসবে না, এরপরেও যদি আবার চিৎকার দিই তাহলে আম্মু আসলে তো আপনাকে বকা দিবে না। 1 মিনিট, আমার আম্মু আবার আপনার আম্মু হলো কবে থেকে? আমার তো কেউ নেই, এখন থেকে উনিই আমার আম্মু। আচ্ছা, কান্না করতে হবে না, বললেন, সমস্যা নেই। ধন্যবাদ। বলে আমার পাশে এসে গায়ে এলিয়ে শুয়ে পড়লো। এই করেন কি, এখানে ঘুমাচ্ছেন কেন? আপনি কি আমাকে মেরে ফেলতে চান নাকি? এমা, আমি আপনাকে মারতে যাবো কেন? ন্যাকাম হচ্ছে তাই না? জানেন না একটা যুবতী মেয়ের একটা যুবক ছেলে কখন একসাথে রাত কাটাতে পারে না? আপনার সমস্যা না হলে আমার সমস্যা হবে। আপনার আবার কি সমস্যা হবে? সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো আমি বেঁচে যেতাম। এত কথা বাদ, আপনি খাটে গিয়ে ঘুমান। তিথি এবার কান্না করা শুরু করছে। আমি এর মুখে হাত দিয়ে চেপে ধরলাম। এই করেন কি, পাগল নাকি? আম্মা আবার সজাগ হলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এত কথা জানি না, আমি এখানেই ঘুমাবো। তাহলে আমি খাটে গিয়ে ঘুমাই? তাহলে আমিও আসবো। বুঝতে পারছেন না কেন? আমরা অবিবাহিত, একসাথে থাকলে যদি কিছু একটা হয়ে যায়? কি হবে? নাটক করে নাকি? বাচ্চা মানুষ কিছু বোঝেন না? ফিডার খান, দেখে তো মনে হচ্ছে আজকে বিয়ে দিলে সামনের বছরই মা আমার ডাক শুনতে পারবেন 1 ডজন। এগুলো কি বলছেন? আমার লজ্জা পায় না বুঝি? ওরে, এগুলো শুনতে শরম লাগে, আর একসাথে ঘুমাতে শরম করছে না? দেখেন, আমার বিপদের সময় আপনি এভাবে আমার সাথে বাজে ব্যবহার করতে পারেন না। ওহ তেরি, আমি আবার বাজে ব্যবহার করলাম কখন? আপনার ভালো জন্য বলছিলাম, ভালো লাগেনি? আচ্ছা খাটে আসেন, আমি সেখানে ঘুমাবো, পরে কিছু হলে আমি এর জন্য দায় না। আচ্ছা দেখা যাবে, এখন ঘুমাতে দিন। এই বলে তিটি খাটে এসে আমার পাশে শুয়ে পড়লো। আমি শুয়ে পড়লাম। সকালবেলা ঘুমতে করে বিশ্বাস করেন আমি যা দেখলাম তা দেখে আমি শিহরিত। দেখলাম তিতি আমাকে কোলবালিশ বানিয়ে শুয়ে আছে, আর আমি এক পাতার গায়ের উপর দিয়ে দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এটা কোনো কথা হলো? আমার তো বুকটা দুকপুক দুকপুক করা শুরু করে দিয়েছে। এমন একটা কিউট মেয়ে যদি এক বিছানায় থাকে তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করি? আমি তিতির মুখে থেকে একবার তাকালাম। কি নিষ্পাপ মায়াবী চেহারা! তার নাকের গরম নিঃশ্বাস পর্যন্ত আমার মুখে পড়ছে। তার মুখের সামনে কিছু চুল এলোমেলো হয়ে আছে। হাত দিয়ে তার চুলগুলো আবার আগের জায়গাতে নিয়ে রাখলাম। একদম পরীর মতো দেখতে, এতটাই কাছে যে তার ঠোঁট আর আমার ঠোঁটের দূরত্ব 1 ইঞ্চির মতো হবে হয়তো। দূর, যা হবে কপালে। বিয়ের আগে আলতো করে একটা লিপ কিস করেই ফেললাম। এবার চুপ করে শুয়ে পড়লাম। সকাল 8টায় আবার ঘুম ভাঙলো কেমন যেন একটা পিঁপড়ার কামড়ের ব্যথায়। আমি সেখানে একটা চর মারতেই যাব, ঠিক তখনই কি একজন ধাক্কা দিয়ে বলল, এই যে মিস্টার, ঘুম হয়েছে? আমি লাফ দিয়ে উঠে পড়লাম। কে কে? আমি, ভূত না, আরে আমি। ও আচ্ছা, আপনি? তা কি হয়েছে, এত চিল্লাছেন কেন? বেলা তো অনেক হয়েছে, ফ্রেশ হয়ে নিন। নাস্তা করবেন না? কয়টা বাজে? 8টার বেশি বাজে। কি, 8টার উপরে বাজে? ও মাই গড, সরেন তাড়াতাড়ি। আমি খাট থেকে নামতে যাব, তখন আবার তিথি বলে উঠলো, এই আপনি লিপস্টিক দেন বুঝি? কেন? না, মানে এত মানে না করে যা বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন তো। মানে আপনার ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে তো, তাই বললাম। এই যা, শালা মায়ের মানুষের ঠোঁটের মধ্যে কি যে ছাইপাশ দেয় না, চুরি করতে গেলে ধরা খেতে হয়। না মানে আমি এগুলো দিই না। তাহলে এটা আসলো কিভাবে? সেটা আপনার ঠোঁটে লিপস্টিককে জিজ্ঞাসা করুন। বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। তিথি মনে মনে ভাবছে, আমার ঠোঁটের লিপস্টিক কে কেন জিজ্ঞাসা করব? তার মানে ওটা আমার ঠোঁটের লিপস্টিক, মানে সে আমাকে, ও মা গো, আমার কি হয়ে গেল গো? ওয়াশরুমে ভালো মতো আরামসে গোসল করছিলাম, কিন্তু তিথির কান্নার শব্দে সব জল ডুবে গেল। তাড়াতাড়ি করে কোনো রকম গোসল করে টাওয়াল পেঁচিয়ে রুমে আসলাম। এই কি হয়েছে আপনার, এত চিল্লাছেন কেন? আপনি কাল রাতে আমার সাথে কি করেছেন? কই, কিছু করিনি তো। তাহলে আমার ঠোঁটের লিপস্টিক আপনার কাছে গেল কিভাবে? কি আর বলবো, দুঃখের কথা, সাবান দিয়ে ধুলে যায় না মনের ব্যথা। এর মানে কি? কালকে রাতে আপনাকে কতবার করে বললাম আমার সাথে ঘুমাবেন না, আপনি শুনলেন না। তবে আমি কিছু করিনি, যা করছেন আপনিই করছেন। আমি কি করেছি? আমাকে কোলবাসের মতো জোরে ধরে ঘুমিয়েছিলেন, তারপর কি নির্যাতনটাই না করলেন। আমি একটা ভদ্র ছেলে বলে সব নির্যাতন মুখ বুঝে সহ্য করে নিয়েছিলাম। আমি তো ঘুম থেকে উঠে আয়নাতে তাকিয়ে দেখি আমার ঠোঁটের 12টা বেজে গেছে।
সরি, তাছাড়া আর কিছু তো হয়নি। জি না, এখন যান গোসল করে আসুন, আম্মু রুমে চলে আসবে বলে। কিন্তু আমার তো কোনো জামা কাপড় নেই। এই যে দেখেন, আম্মু কালকে রাতে যাওয়ার আগে এগুলো আপনার জন্য কালকে রাতে দিয়ে গিয়েছিল, এগুলো পরেন। ও, আমার তো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর তিথি ওয়াশরুমে চলে গেল। আমিও প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিচ্ছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে অফিসে। আমি রেডি হয়ে বসে আছি আর তিথি একটু পর বের হলো। আমি তিথিকে দেখে আবারও ক্রাশ খেলাম। ভেবেছিলাম কালকে মেকআপ মারা ছিল বলে হয়তো সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন দেখছি এই মেয়ে সত্যি সত্যি অনেক সুন্দর। এভাবে কি দেখছেন? দেখছি না, ভাবছি কতক্ষণ লাগে আপনার গোসল করতে? তাড়াতাড়ি চলেন, অনেক সময় হয়েছে, নিচে যেতে হবে। চলেন। এবার আমি তিথি সিঁড়ি বেয়ে নিচে নামছি। আব্বর আম্মু টেবিলে বসে আছে। এখন কেমনটা লাগে, বিয়ে না করে বউ পাইলাম। আজকাল কার পোলারা কত রকম ফোন নিয়ে বাপ মাইরে বোঝায়, কিন্তু বাপ মা তো কিছুই বোঝে না। পোলাটা যে বড় হয়ে গেছে, আর আমি বিয়ের কথা বলার আগেই বউ আমার কাছে চলে এসছে। বাহ জাহিদ, বাহ, তোর কপালটা লাখে একটা। কথাগুলো ভাবতে ভাবতে নিজে চেয়ারে বসলাম। তিথি আমার পাশে চেয়ারে বসলো। কি নবাব, ঘুম ভাঙলো তাহলে? থাক, আর ন্যাকামো সাজা লাগবে না। নাস্তা করে নে, বিকেলে তোদের জন্য মার্কেট করতে হবে। তাই বিকালে তো যেন মার্কেটে পাই। কিন্তু আম্মু, কথাটা শেষ না করতে আব্বু বলে উঠলো, তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। বিকেলে তোর আম্মুর সাথে বৌমাকে নিয়ে যাবি, এটাই শেষ কথা। আর আমার কথা না শুনলে এর পরিণতি কী হতে পারে সেটা আবার নতুন করে বলে দেওয়ার লাগবে না, আশা করছি। আমি ঢোক গেলে বললাম, না আব্বু, আমি সময় 10 মিনিট আগে চলে আসবো। কারণ আব্বুর একটা আজব মায়ের আছে, সেটা হলো নিম পাতা রস 2 গ্লাস খেতেই হবে। এর থেকে তো বলে 2-3 দিন না খেতে দিলেও ভালো হতো। তা বৌমা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আম্মু, আমার কোনো সমস্যা হচ্ছে না। তা ঠিক মতো খাচ্ছ না কেন? শরমের কিছু নেই, যা হওয়ার হয়েছে। এখন আর এগুলো ভেবে লাভ নেই। তোমাদের নতুন করে আবার বিয়ে দিব ধুমধাম করে। তিথি মাথা নাড়িয়ে হ্যাসূচক জবাব দিল। এদিকে আমার প্রাণ যায় যে অবস্থা। একটা অচেনা মেয়েকে হুট করে বিয়ে, উফ, আর ভেবে কাজ নেই, যা হবার হবে। এখন খেয়ে অফিসে যাই। খাওয়া শেষ, সবাই ফ্রেশ হয়ে সবাই বসে আছে। আমি দেরি না করে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পা বাড়ালাম। তিথি পিছন থেকে ডাক দিল। এই যে শুনছেন? আমি পিছন ফিরে তাকিয়ে বললাম, হ্যাঁ কি হয়েছে বলুন। সাবধানে যাবেন আর বিকেলে সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আব্বু আর আম্মু তো আমার আর তিথির কথাগুলো শুনে অনেক খুশি হয়েছে, মনেই হচ্ছে তাই। এরপর আমি বেরিয়ে এসে গাড়িতে বসে চলে গেলাম অফিসে। অফিসে যেতে যেতে আপনাদের আমার কোম্পানির বিবরণটা দিয়ে নিই। এই কোম্পানিটা বাংলাদেশের টপ 10-এর মধ্যে প্রথম স্থানে আছে। জেসিএল কোম্পানি আমার আব্বুর হাত ধরে পথ চলা শুরু করলেও এখন এর দায়িত্ব আমার উপরে। আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সেটা যেভাবে হোক সম্পন্ন করতে হবে। তাহলে 5,000 কোটি টাকার প্রজেক্টটা আমাদের হাতে আসবে। এই প্রজেক্টে অনেক কোম্পানি নিতে চেয়েছিল, তবে কেউ নিতে পারেনি। আজকে বায়াররা আমাদের সাথে মিটিং করবে। দেখতে দেখতে অফিসের সামনে চলে আসলাম। 2 জন বডিগার্ড আমার গাড়ি দরজা খুলে দিল, আর আমার পিএসি আমাকে সমস্ত মিটিংয়ে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। এরপর লিফট দিয়ে 20 তলায় চলে আসলাম। সবাই সে হাজির, আমার জন্য অপেক্ষা করছে। মূলত এই কোম্পানিটা একটা ওষুধ কোম্পানি, আর আজকে ক্যান্সারের ওষুধ নিয়ে মিটিং হবে। আমি আমার সব কিছু বায়ারদের সাথে প্রেজেন্ট করলাম। সবাই বিদেশি বায়ার। আমার কথাগুলো তাদের পছন্দ হয়েছে বলেই তো মনে হচ্ছে। সবাই করতালি দিল। এরপর একজন বায়ার বলল, আমরা আপনাদের সাথে কাজ করব, তবে আমাদের খুব তাড়াতাড়ি ওষুধগুলো বানিয়ে দিতে হবে। আপনারা সময় পাবেন মাত্র 3 মাস। যদি রাজি থাকেন তাহলে আমরা টাইমে সাইন করতে রাজি আছি। তবে যদি 3 মাসের মধ্যে ওষুধ পাঠাতে না পারেন তাহলে আমাদেরকে দ্বিগুণ টাকা পরিশোধ করতে হবে। ওকে, আই এগ্রি, তবে 3 মাসের সময় লাগবে। আমার কথাগুলো শুনে বায়ার স্ট্যাম্প পেপারে সাইন করলো। এরপর সবার সাথে হ্যান্ডশেক করে বায়ারদের বিদায় দিয়ে আমরা কেবিনে আসলাম। আজকে আমি অনেক খুশি। এই প্রজেক্টের জন্য কত পরিশ্রম করেছি। এর মধ্যে একটা কল আসলো। চেয়ে দেখি আমার চিরসূত্র মারুফ সাহেব কল করেছে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে, অভিনন্দন জাহিদ চৌধুরী, অনেক চেষ্টা করেও প্রজেক্টটা পেলাম না, তবে আমার শিকার কেড়ে নেওয়ার ফল তোমাকে ঠিক বুঝিয়ে দিব। সমস্যা নেই, আমি প্রস্তুত আছি। দেখি আপনার দূর কত দূর। জাহিদ যা চাই তাই হয়। খেলা আপনি শুরু করেছেন, আর এখন শেষ আমি করব। 3 মাস পারবে তো ওষুধ পাঠাতে? মানে? কল কেটে গেল। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো মারুফ সাহেব। বাংলাদেশে যত রকমের অবৈধ ওষুধের ব্যবসা আছে সব তার মাধ্যমে চলে। আর আমার আব্বুর একসময়ের বন্ধু ছিল। একসাথে 2 জন কোম্পানি চালালেও পরে আব্বু তার খারাপ কাজ জানার পর তার সাথে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেয়। এরপর থেকে শুরু হয় শত্রু শত্রু খেলা। প্রথমে আব্বুদের সাথে না পারলেও পরে আমি ব্যবসায় নামার পর থেকে তাদের ব্যবসা ডাউন হতে থাকে। কথাগুলো ভাবছিলাম, একটু পর আমার পেয়ে নক করলো। পেয়ের নাম হলো মিম। স্যার আসবো? হ্যাঁ, ভিতরে আসো। স্যার
আপনার আশা তো পূর্ণ হলো, এখন নেক্সট প্ল্যান কি? আজকে অফিসে সবাইকে ছুটি দিয়ে দিন, আর সবাইকে বাড়তি টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দিন, বাকিটা পরে বলছি। ওকে স্যার। এরপর আমি কিছু ফাইল নিয়ে কাজ করছিলাম, এমন সময় ফোন বেজে উঠলো। তাকে দেখে আম্মু কল দিয়েছে। ফোন রিসিভ করতে আম্মু বলল, জাহিদ শোন, আজকে মার্কেটে যাব না। কেন আম্মু? তোর বোন আসতে পারছে না তোর নানি বাড়ি থেকে। তোর বোন নাকি পেয়ারা গাছ থেকে পেয়ারা খেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। আসতে 7 দিন সময় লাগবে, আর সে না আসা পর্যন্ত কিছু কিনতে না করে দিয়েছে, না হলে বাড়ি নাকি আগুন জ্বালিয়ে দিবে। তাই তোর বোন আসলেই বিয়ের মার্কেট হবে। আচ্ছা আম্মু, তুমি যা ভালো বুঝো। এরপর আমি ফোন কেটে দিলাম। যাক বাবা, টেনশন থেকে মুক্তি পেলাম। এখন যে করেই হোক তিথিকে তার মামাদের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অফিসের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কেবিন থেকে বাইরে এসে দেখি পুরো অফিস ফাঁকা, শুধু আমি আর আমার কিছু পরিচিত লোক ছাড়া, মোট 10 জন। আমি সবার উদ্দেশ্যে বললাম, কি সবাই রেডি তো? জি বস, আমরা প্রস্তুত আছি। ওকে, তাহলে আমাদের গোপন রুমে চলে যাও। আমি কালকে তোমাদের থেকে বাকি রিপোর্ট নেব। এই কাজটি খুব সতর্কের সাথে করবে, একটু ভুল হলেই সব শেষ। আপনি কিছু চিন্তা করবেন না বস, আমরা সব সামলে নিব। এরপর আমি গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজায় কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। দেখি তিথি সোফায় বসে টিভি দেখছে, আর আব্বু খবরের কাগজ পড়ছে। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। এবার ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। আমার সাথে সবাই টেবিলে হাজির। কি ব্যাপার, তোমরা কি এখনো খাবার খাওনি? তোর জন্য অপেক্ষা করছিলাম, তোর বউ নাকি তোকে ছাড়া খাবে না। আমি তিথির দিকে তাকালাম। তিথি মাথা নিচু করে আছে, মনে লজ্জা পেয়েছে। আচ্ছা বসো তাহলে সবাই। আম্মু আমাকে চামচটা দিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই আপনার প্লেটটা বাড়িয়ে দিন, আমি ভাত উঠিয়ে দিচ্ছি। আমি তো তিথির কাণ্ড কারখানা দেখে পুরাই শকড। এই মেয়ে একদিন না যেতে বাড়ির বউ হয়ে গেছে। কি আর করার, প্লেটটা উঁচু করে ধরলাম। এরপর সবাই বসে খাওয়া দাওয়া শুরু করছি, কিন্তু টেবিলের নিচ দিয়ে পায়ে কে জানি সুরসুরি দিচ্ছে। আমার তো আবার সে লেভেলের সুরসুরি, তাই খাবারটা মুখের মধ্যে আটকে গেল। আমি তো কাশতে শুরু করেছি। বাবা পানি! আমার কাণ্ড দেখে তিথি মিটি মিটি হাসছে। তার মানে এটা তিথির কাজ। মাইয়া মানুষ আমার সাথে মজা। জাহিদ কি জিনিস সেটা তো আপনি জানেন না। সময় মতো প্রতিশোধ নিব আমি। কি রে জাহিদ, কি হয়েছে তোর? বাবা পানি দাও। আম্মা এক গ্লাস পানি আমাকে দিতেই আমি টকটক করে খেয়ে ফেললাম। উফ, প্রাণটা বাঁচলো। তিথি তো সে কখন থেকে মুচকে মুচকে হাসছে। আমার তো তা দেখে মেজাজটাই গরম হয়ে গেছে। আমার হলো মরণকাল, আর ওনার লাগছে মজার হাল। কোনো রকমে খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমার রুমে চলে আসলাম। একটু পর তিথি রুমে এসে হাজির। এখন কেমন লাগছে? সব ঠিক আছে তো? মজা নিচ্ছেন? আমি আবার মজা নিতে যাবো কেন? না, আপনি তো আবার ফিডার খাওয়া মায়া মানুষ, কিছুই জানেন না। দেখুন, আপনার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আমি মোটেও ফিডার খাওয়া বাচ্চা না। তাহলে কি আপনি? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না চাই, শয়তানের নাতি আপনি। কি? আমি শৈতানের নাতি? তবে রে, দাঁড়ান। এগুলি তিথি আমাকে মারতে কাছে আসতেই তার এক পাশে তার এক পায়ের বাড়ি খেয়ে পড়তে যাবে, ঠিক তখনই আমি তাকে গিয়ে ধরে ফেললাম। কিন্তু দুঃখের কথা কি বলবো, মায়ের মানুষ এত ভারী হয় কিভাবে। আমিও তাল সামলাতে না পেরে দুজনে নিচে পড়ে গেলাম। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়াতে দুজনে নিচে পড়ে ভাবছি, কি হলো এটা। তিথি বলে উঠল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? হাতির মতো শরীর হলে আমি কি করব? কি? আমি হাতি? আপনি হাতি না, হাতির চেয়েও ভারী বস্তু। আমার কথা শুনে তিথির মুখে রাগে লাল হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। আমি হাতি হলে আপনি একটা মশা, ফু দিলেই উড়ে যাবেন। আমি মশা হলে আপনি জলহস্তি। আপনি মাছি। শাকচুন্নি। দাঁড়ান, এইবার এই শাকচুন্নি কিভাবে আপনার ঘাট মটকায় দেখুন। এ বলে তিথি এসে আমার ঘাড়ে কামড় দিয়ে বসলো। আরে এটা কি করলেন ডাইনি মায়া? আমার ঘাড় কি সত্যি সত্যি মটকাবেন নাকি? আমাকে শাকচুন্নি বলার শাস্তি এটা। আপনি তো সাংঘাতিক মেয়ে। আমার ঘাড়ে তো মনে হয় আপনি 32টা দাঁতের চাপ বসিয়ে দিয়েছেন। বসলে বসুক, এটা হলো আপনার শাস্তি। আমি এবার উঠে গিয়ে আয়নাতে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি শাকচুন্নি মায়াটা আমার ঘাড়ে 32টা দাঁত বসিয়ে দিয়েছে। এই প্রতিশোধ আমাকে নিতে হবে, না হলে পরিজাতি ছোট হয়ে যাবে, ছেলেরা মেয়েদের কাছে নিচুই থাকবে। তাই আমি তিথি সামনে গিয়ে বললাম, আচ্ছা আপনার পেছনেটা কি দেখেন তো। তিথি আর চোখে পিছনে তাকিয়ে বলল, কই কিছু তো দেখছি না। ভালো করে দেখুন, তেলাবোকা দেখাচ্ছে মনে হয়। এই কথা বলতে দেরি আমাকে জড়িয়ে ধরতে দেরি হলো না। মনে মনে ভাবলাম প্ল্যানটা কাজে দিয়েছে। আমি সুযোগ পেয়ে তার ঘাড়ে বসিয়ে দিলাম কামড়। তিথি কামড়কে চিল্লাতে শুরু করছে, ও মারে গেলাম গো। এখন কেমন লাগে? হিসাব সমান সমান। আমিও দেখে নিব। এটা বলে খাটে গিয়ে বসে পড়লো। আমি বেলকনিতে চলে আসলাম, ল্যাপটপটা হাতে করে নিয়ে। অনেক কাজ পড়ে আছে, সব কাজ শেষ করতে হবে। ফোনটা হাতে নিয়ে কল দিলাম একটা নাম্বারে। কাজ কত দূর? বস, আজকের মধ্যে 80% কমপ্লিট হয়ে যাবে।
বাকিটা কালকের মধ্যে পেয়ে যাবেন। গুড। তা ওই মেয়েটার সম্পূর্ণ বায়োডাটা কি ঠিক আছে তো? 100% ঠিক আছে। তবে বস, আপনি এখন কোনো কিছু করছেন না কেন? এখনো সময় হয়নি, সময় হোক, তখন সবকিছু এমনিতে সামনে চলে আসবে। ওকে বস, আপনি যেভাবে চান সেভাবেই হবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমার যে পার্সোনাল অ্যাপ আছে সেখানে আমি কিছু ডকুমেন্ট দিচ্ছি, সেগুলো চেক করো। এগুলো খুব সিক্রেট ফর্মুলা ক্যান্সার ওষুধের জন্য। এগুলো হাতছাড়া হয়ে গেলে আমার সব শেষ, তাই খুব সাবধান। ওকে বস। এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার সিক্রেট মিশনের একজন ছিল, তার নাম নিশান। এরপর আমি কাজ শেষ করে পেছনে ফিরতেই তিথিকে দেখলাম আমার কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে সে কি আমার কথাগুলো শুনতে পেয়েছে? কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? না মানে আসলে আমার ভয় করছিল, তাই আপনার সাথে আসলাম একটু গল্প করতে, কিন্তু আপনি মনে হয় ব্যস্ত, চাই চলে যাচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমার কাজ শেষ, এখন আমি ফিরে আসি। বলুন, কি বলবেন? এভাবে এখানে গল্প ভালো জমবে না, চলেন সাথে গিয়ে আড্ডা দিই। আচ্ছা চলুন। আপনি চান আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। এরপর আমি ছাদে চলে আসলাম, মনে মনে ভাবছি তার মানে তিথি কিছু বুঝতে পারেনি। সিক্রেট বিষয় সিক্রেট থাকাই ভালো। মারুফ সাহেব শেষ কথাটি কি বলেছিল, 3 মাসের মধ্যে ওষুধ পাঠাতে পারবো কিনা, তার মানে আমি নিশ্চিত সে অনেক বড় কোনো গেম খেলবে আমাকে পথে নামানোর জন্য, কারণ এই প্রজেক্ট ফেল হলেই আমি রাস্তায় নেমে যাব। কথাগুলো ভাবতে ভাবতেই তিথি কফি নিয়ে হাজির। তিথি আমাকে 1 কাপ কফির মগ বাড়িয়ে দিল। আমি কফির মগ হাতে নিয়ে একটা চুমুক দিতেই, বাহ, খুব ভালো কফি বানাতে পারেন তো আপনি। আমি সব কাজই পারি। ও তাই নাকি, ভালো। আপনার স্বামীর জন্য এটা ভালো খবর। কেন? কারণ বর্তমানে 95% মেয়ে রান্না পারে না, কোনো কাজ করতে চায় না, খালি খায় দেয় আর ফেসবুক চালায়। আমি বিশ্বাস করি না এই কথাটা। বিশ্বাস না হলে আপনি আমার গল্পের পাঠিকাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার পাঠিকারা রান্না করতে পারে না, শুধু খায় দেয় আর ঘুমায় আর গল্প শুনতে আসে। আপনার পাঠিকারা এমন অলস? তা নয় তো কি। কিন্তু আমি অলস না, জানেন আজকে আম্মুর সাথে অনেক কাজ করেছি। আপনার জামা কাপড়গুলো আমি পরিষ্কার করেছি, এরপর আম্মুকে রান্নায় হেল্প করেছি। বাহ, আপনি তো অনেক কাজ করেছেন। আমার আবার কাজ না করলে ভালো লাগে না। ভালো। আচ্ছা, এভাবে আর কতদিন থাকবেন? কোন বিষয়ের কথা বলছেন? এই যে এভাবে একসাথে এক রুমে থাকার কথা বলছি, বিয়ে না করে আপনি যে আমার সাথে থাকছেন, এটা কি আসলে ঠিক হচ্ছে বলুন? এছাড়া আমার আর যে কোনো উপায় নেই। এখন আপনি যদি আমাকে ভোগ করতে চান তাও পারেন, কিন্তু আমি এখন কোথাও যেতে পারবো না। তিথির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, একটা চর বসিয়ে দিলাম। আমাকে কি আপনি সেরকম ছেলে বলে মনে হয়? আমি আপনার ভালোর জন্য কথাটা বলেছিলাম, আর আপনি এগুলো কি বলছেন? তিথি গেলে হাত দিয়ে কান্না করতে করতে বলল, এখন এই বাড়ি ছাড়া আমার যাওয়ার মতো অন্য কোনো রাস্তা নেই, তাহলে আমি কি বলবো বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকতে পারলে থাকুন, আমার কোনো সমস্যা নেই। আপনি সত্যিই অনেক ভালো। হয়েছে, আর মলম দিতে হবে না, চলুন রুমে। এরপর আমি তিথি রুমে চলে আসলাম। রুমে এসে আমি নিচে চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। তিথি খাটের উপর থেকে বলে উঠলো, এই যে শুনছেন? বলেন, শুনছি। আপনি নিচে না ঘুমিয়ে উপরে আসতে পারেন, আমার একা ঘুম আসবে না। আপনি তো অনেক জ্বালাচ্ছেন, চুপচাপ ঘুমান। একই খাটে অবিবাহিত ছেলে মেয়ে ঘুমাতে পারবে না, পরে কি হতে পারে, সব দোষ আমার উপরই আসবে। কিচ্ছু হবে না, আমি জানি। আপনি অনেক ভালো। না আসলে কিন্তু আজকেও আপনার গায়ে গিয়ে পড়বো। যদি তেলাপোকা দেখি তখন আমাকে কোনো দোষ দিতে পারবেন না। কি আর করার, বাধ্য হয়ে খাটে গিয়ে শুয়ে পড়লাম, মাঝখানে কোলবালিশ দিয়ে। এবার ঘুমান আর আমাকে ঘুমোতে দিন। আপনি এমন কেন? কেমন আবার? আপনি অনেক আনরোমান্টিক একটা ছেলে। একটা মেয়ে আপনার পাশে আছে আর আপনি চুপচাপ ঘুমাবেন? তো কি করব, আপনাকে মাথায় নিয়ে নাচবো নাকি? এই জন্যই তো আপনাকে আমি আনরোমান্টিক বললাম। যে মেয়েকে আপনি বিয়ে করবেন না সে মেয়ের জীবন শেষ। সেটা বিয়ের পর আমার বউ ভালোভাবেই টের পাবে আমি কেমন। তবে আপনার সাথে রোমান্টিক হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, ঘুমান। একটু মাথাটা টিপে দিন না প্লিজ, আমার ঘুম আসতেছে না। কি, আমি আপনার মাথা টিপে দেবো? আমি আপনার চাকর নাকি যে আপনার কথা মতো মাথা টিপে দেবো? নিজের মাথা নিজে টিপে নিন। তাহলে আজকে আর আপনার ঘুমানো হচ্ছে না। দেখা যাবে। মুখে একটা বেঞ্চকে মেরে ঘুমিয়ে পড়লাম। মাত্র ঘুমের দিশে পাড়ি দিচ্ছিলাম, এমন সময় ব্যাং ডাকার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আরে, এত রাতে ব্যাং আসলো কিভাবে? টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বোঝার চেষ্টা করছি ব্যাংকটা কোথায় আছে। খাটের নিচে তাকালাম, নেই। খাটতে করতে বেলকনি থেকে দেখলাম না, এখানে তো নেই। একটু পর আবার আওয়াজ, শব্দটা আমার বিছানা থেকে আসছে মনে হচ্ছে। খাটের সামনে আসতে দেখি, আরে এই ব্যাংক তো সেই ব্যাংক না, এ দেখছে মাইয়া ব্যাংক। আমার ঘুমের 12টা বাজে, কি মনের সুখে গ্যাঙ্গর করে নাক ডেকে যাচ্ছে। দাঁড়ান, আপনার নাক ডাকা আমি বের করছি। ওয়াশরুম থেকে 1 বালতি পানি এনে দিয়ে দিলাম শাকচুনির মুখে। তিথি লাফ দিয়ে উঠে দেখে তার শরীর ভিজে মাখা মাখা হয়ে গেছে। এটা কি করলেন আপনি? যা করেছি তা খুব কম হয়ে গেছে, পারলে আরো বেশি কিছু করতাম। মানে কি?
আপনাদের বাসায় আছি বলে আমার সাথে এরকম ব্যবহার করবেন? এটা হলো আপনার ব্যাঙের মতো নাক ডাকার শাস্তি। আপনাকে আমি আগেই বলেছি যে আমার মাথাটা টিপে দেন, দিলেন না তো। আমার মাথা ব্যথা করলে ঘুমের মধ্যে অটোমেটিক নাক ডাকা শুরু হয়ে যায়। এটা আবার কেমন রোগ? বাপের জন্মে তো এমন রোগের কথা শুনিনি। এখন তো শুনলেন, কিন্তু এখন তো পুরো খাট ভিজে গিয়েছে, সাথে আমিও। যান ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে বিছানা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই বলে তিথি আমার কাছ থেকে বালতিটা হাতে করে নিয়ে ওয়াশরুমে চলে গেল, আর আমি এদিক দিয়ে বিছানা করতে ব্যস্ত হয়ে পড়লাম। একটু পর তিথি আমার পিছনে এসে বলল, এই যে শুনছেন? আমি তিথির দিকে তাকাতেই সে একটা বালতি পানি আমার দিকে ছুঁড়ে মেরে বলে, এবার হিসাব সমান সমান। এই শাকচুন্নি মেয়ে মানুষ, এটা কি করলেন? আমাকে যা করেছেন আমিও তাই করেছি। আচ্ছা ঠিক আছে, এবার রুম পরিষ্কার করুন। সাথে আপনিও করুন। দুজন মিলে রুমটা পরিষ্কার করলাম। এরপর ফ্রেশ হয়ে আসলাম, আর তিথির ড্রেস পরিবর্তন করে আসলো। এরপর ঘুমিয়ে পড়লাম দুজনেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকে দেখি টুথপেস্ট শেষ, নতুন একটা নিয়ে আসতে হবে আলমারি থেকে। যেই না আমি ওয়াশরুম থেকে বের হয়ে খাটের দিকে তাকিয়েছি, দেখি তিথি আমার ফোন নিয়ে কী করছে। আপনি আমার ফোন দিয়ে কী করছেন? তিথি মনে আমাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে আমতামতা করে বলল, না মামা, মানে আসলে আপনার নাম্বারটা নেওয়ার চেষ্টা করছিলাম। কেন? আপনি অফিসে থাকেন আর আমি সারাদিন বাসায় থাকি, একা একা এখানে বোরিং লাগে, তাই ভাবছিলাম আপনার নাম্বারটা নিয়ে আমি আপনাকে কল দিয়ে চুমকিয়ে দিব। নাম্বার নেওয়ার দরকার পড়লে আপনি তো টেবিলের পাশে পড়ে থাকা কার্ড থেকেই নাম্বারটা নিতে পারতেন। ও তাই তো, আমার একদম মনে ছিল না, কি বোকা আমি। তার নাম্বার কি ফোন থেকে নিতে পেরেছেন? না, আপনার ফোনে কি লক দিয়েছেন এর কিছুতে মাথায় আসে না। আমি একটা মুচকে হাসলাম। আপনার এত কিছু বুঝতে হবে না, আর আমার ফোন আর যেন আপনাকে ধরতে না দেখি। ইস, কি এমন লাখ টাকার ফোন যে ধরতে পারবো না? আপনার থেকেও দামি ফোন আমি ব্যবহার করেছি, বুঝলেন? হো তাই নাকি? ভালো, আমার এত দামি ফোন ব্যবহার করার কোনো দরকার নেই। কথাটা বলে তিথির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আমার ব্যাগে রেখে আলমারি থেকে টুথপেস্ট নিয়ে আবার ওয়াশরুমে চলে গেলাম। 10 মিনিট পরে ফ্রেশ হয়ে রুমে আসলাম। এরপর তিথি চলে গেল ওয়াশরুমে। খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে আসলাম। আমার কেবিনে এসে মিমকে কল করে আমার কেবিনে আসতে বললাম। ভিতরে আসতে পারি স্যার? আসো। জি স্যার, বলুন কি করতে হবে আমাকে? তুমি আমার সাথে আসো আমাদের গোপন কক্ষে, দেখি সবাই কতটুকু কাজ করেছে। ওকে স্যার, তাহলে চলুন। এরপর আমের মিম চলে আসলাম আমাদের গোপন কক্ষে। বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এটা একটা সিক্রেট রুম হতে পারে। এরপর একের পর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেতর প্রবেশ করতে লাগলাম। 3 জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ করে এরপর দরজায় আসার পর ওখানে চোখের লেন্স থেকে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর দরজা খুলে গেল। আমি আর মিম ভিতরে প্রবেশ করলাম। সবাই কত কাজ করছে। আমি ভিতরে আসাতে সবাই কাজ বন্ধ করে আমার দিকে তাকালো। আমি সবার উদ্দেশ্যে বললাম, সবার কি অবস্থা? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। গুড। তা নিশান, কাজ কত দূর পর্যন্ত এগিয়েছে? বস, সব কাজ শেষ, আপনি একটু চেক করে দেখতে পারেন। এবার আমি সব কিছু একটা একটা করে চেক করে দেখলাম। বাহ, সবাই খুব ভালো কাজ করছো। আমি সবার কাছে অনেক খুশি হয়েছি। এখন এই ফর্মুলাটা তাড়াতাড়ি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বস, এই নিন ডকুমেন্টস। আমি নিশানের কাছ থেকে ফাইলগুলো নিয়ে সবার সাথে আরও কিছু কথা বলে মিমকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসলাম। এখন আমার গন্তব্যস্থান ফ্যাক্টরিতে। মিমকে বললাম, তুমি অফিসের দিকটা সামলাও, আমি ফ্যাক্টরিতে গিয়ে এগুলো দিয়ে আসি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর আমি গাড়ি বের করে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে আমার সিক্রেট রুমে থাকা সবাই পরিচয়গুলো দিয়ে ফেলি। যারা কাজ করে তাদের মধ্যে 6 জন ছেলে 4 জন মেয়ে। নিশান, সাব্বির, রনি, সিস্টেম, নাজমুল, রাকিব, পায়েল, তানিয়া, বর্ষা ও সাদিয়া। এরা সবাই প্রায় সব ধরনের কাজ করতে পারে। হ্যাকিং থেকে শুরু করে সব কাজ তারা করতে পারে। সবাই বিশেষ বিশেষ কাজে পারদর্শী। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা হ্যাকার। আমাকে উপর ওঠানোর চাবিকাঠি মূলত তাদের হাত ধরেই। কথাগুলো বলতে বলতে শহরের রাস্তা শেষ করে গ্রামের রাস্তা ধরলাম। আব্বুর ফ্যাক্টরিটা একটু শহর থেকে দূরেই করেছিল, তাই গ্রামের রাস্তা ধরতে হলো। রাস্তার 2 ধারে বন জঙ্গলে ঘেরা। এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি বলে কোনো সমস্যা হচ্ছে না। হঠাৎ মাঝ রাস্তায় 2টা বড় বড় গাছ এপার ওপার পর্যন্ত পড়ে থাকতে দেখে গাড়িটা ব্রেক করলাম। মাঝ রাস্তায় এভাবে গাছ পড়ে আছে, এর মানে কি? আমি গাড়ি থেকে বের হলাম বিষয়টা বোঝার জন্য। সামনে দাঁড়াতে 7 থেকে 8 জন ছেলে আমার থেকে কয়েক গজ দূরে রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। আমি তাদের উদ্দেশ্যে বললাম, ভাই কি সমস্যা আপনাদের? রাস্তা বন্ধ করে রেখেছেন কেন? তাদের মধ্যে থেকে একজন ছেলে বলে উঠল, তোকে এখানে পুঁতে ফেলবো বলে রাস্তা বন্ধ করে রেখেছি। আমি সবার দিকে ভালো করে তাকালাম। সবার হাতে চাপাটি, ছুরি, পিস্তল, হকি স্টিক আছে। 2 জন ছেলে হকি স্টিক হাতে নিয়ে আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমি আমার পকেট থেকে হ্যান্ডস্টিকটা বের করে টিপ দিতে বড় হয়ে গেল। আমাকে মারতে এসে 2 জন আমাকে বাড়ি মারার আগেই
তাদেরকে মাটিতে শুয়ে দিলাম। আরেকজন আসলে ছুরি নিয়ে, তার ঘাড়ে একটা বাড়ি মারতে সেও নিচে পড়ে গেল। এরপর যার হাতে পিস্তল ছিল সে আমাকে তাক করে গুলি করতেই আমি লাফ দিয়ে গাছের পিছনে আশ্রয় নিলাম। এরপর পায়ের মধ্যে রাখা সেই মিনি পিস্তলটা বের করে তাদের উপর নিশানা করে একে একে সবগুলো গুলি হজম করে ফেললাম। একজনের কাছে গিয়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরলাম। বল, তোদের কে পাঠিয়েছে? আমি জানি না। শেষবারের মতো বলছি, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে বল, নাহলে পিস্তলের সবগুলো গুলি তোর মাথায় ফুটো করে দেব। বলছি আমাদের মারুফ সাহেব পাঠিয়েছে। কিন্তু কেন পাঠিয়েছে? আপনাকে মেরে আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো নেওয়ার জন্য। আমি তাকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করতে সে অজ্ঞান হয়ে গেছে। এরপর হাসপাতালে কল করে জানিয়ে দিলাম এখানে কিছু আহত লোক আছে, তাদের নিয়ে যাওয়ার জন্য। গাছ দুইটা রাস্তা থেকে সরে আবার রওনা দিলাম ফ্যাক্টরির উদ্দেশ্যে। মনে মনে ভাবছি আমার ইনফরমেশনগুলো মারুফকে কে দিছে। কিছু একটা তো হচ্ছে আমার চোখের আড়ালে, যেটা আমাকে বের করতে হবে। ফ্যাক্টরিতে চলে আসলাম, সব কিছু ম্যানেজারকে বুঝিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু, খাবার রেডি করো, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। এবার আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম তিথিকে চোখে পড়ছে না, তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তিথিকে দেখছি না যে, সে কোথায়? কেন, তোকে বলেনি? তার নাকি খুব দরকারি কাজ আছে, সেখানে গিয়েছে। তা কখন গেছে? গিয়েছে তো প্রায় 4-5 ঘন্টার মতো হবে, এখনই চলে আসবে হয়তো। আমি আর কিছু বললাম না, নিজের মতো করে খাওয়া শেষ করলাম। এবার ফ্রেশ হয়ে সোজা রুমে চলে আসলাম। রাত 8টা বাজে, তিথি এখনো বাসায় আসছে না। ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, তিথিকে আসলে সমস্যা করেছে নাকি সব সাজানো নাটক? কথাগুলো ভাবতে ভাবতে দরজায় কারো ছায়া মূর্তি বেশি আসলো। এটার কেউই নাই। তিথি, তা এত রাত পর্যন্ত কোথায় গিয়েছিলেন আর আমাকে বলে যাননি কেন? আমি গিয়েছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট ঠিক করার জন্য। আপনি সারাদিন ব্যস্ত থাকেন, তাই আর আপনাকে কিছু বলতে সাহস পাইনি। তাই বলে এভাবে না বলে চলে যাবেন? জানেন কতটা টেনশন করছিলাম আপনার জন্য। কিসের টেনশন করছিলেন? মনে করেছিলাম আপনি আবার মাফিয়া কিংয়ের হাতে ধরা পড়ে গেলেন নাকি। ধরা পড়ে গেলে সেটা তো আপনার জন্য ভালোই হবে, আপনাকে আর আমায় নিয়ে ঝামেলা পোহাতে হবে না। তিথির কথাটা মনে হয় আমার বুকের মধ্যে ফুটো করে দিয়েছে। হঠাৎ করে তিথির জন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করছে, এটা হারানোর ভয়ে। তবে কি আমি তিথিকে ভালোবাসতে শুরু করে দিয়েছি? আচ্ছা, বাদ দিন এসব। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে আসুন। আজকে আমি খুব ক্লান্ত, তাই আমি ঘুমিয়ে পড়ছি। এরপর তিথি ফ্রেশ হয়ে নিচে গেল, আর আমি সোজা খাটে গিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। রাত 3টার দিকে আচমকা আমার ঘুমটা ভেঙে গেল কারো হাতের স্পর্শে। তবে আমি চোখ বন্ধ করে আছি, অনুভব করছি তিথি আমার মাথা টেপে দিচ্ছে। ঘুম ভেঙে গিয়েছে সেটা খারাপ লাগলেও তিথি মাথা টেপে দেওয়াতে ভালোই লাগছে। এরপর শুনতে পেলাম তিথি বলছে, এই যে মিস্টার জাহিদ, খুব তো বড় বড় কথা বলেন। আপনি এটা পারেন সেটা পারেন, আপনি যে কিভাবে অফিস সামলান সেটা আমার মাথায় ঢুকছে না। আমার মনে হয় রাজ্যের আপনার মতো এমন একজন রাজকুমারকেই সবসময় খুঁজে বেড়াতো। আজকে এতটা সামনে পেয়েও ধরার মতো সাহস হচ্ছিল না, তবে আজকে সাহস করে আপনার মাথায় হাত রেখেই ফেললাম। আমি আপনার মতো এতটা ফিতু নয়। পাশে একটা সুন্দরী মেয়ে থাকতেও কীভাবে যে আপনার চোখে ঘুম চলে আসে সেটাই বুঝতে পারছি না। তবে আমি আপনাকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছি। জানি না সামনে কখনো বলতে পারবো কি না, তবে আপনাকে ছাড়া কাউকে জীবনে জড়াবো না। এরপর তিথি যে কাজটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিথি আমার গায়ে আলতো করে একটা কিস করলো, এরপর ঘুমিয়ে গেল বলে মনে হচ্ছে। তার মানে তিথি আমাকে ভালোবাসে। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেছে। আমি অফিসে কাজ করছি আমার কেবিনে। তখনই ফোনটা বেজে উঠলো। তাকে দেখি তিথি কল দিয়েছে। আমি কাজে ব্যস্ত থাকাতে কলটা কেটে দিলাম। তিথি কল দিয়েই যাচ্ছে। ফোন অফ করে রাখলাম। 1 ঘন্টা পর ফোন চালু করতেই একটু পর আবার কল। এবার ফোন রিসিভ করলাম। তিথিকে 2-1টা ছাড়ি দিব বলে, কেননা সে কি বুঝতে পারে না যে কল কেটে দেওয়ার মানে হচ্ছে আমি ব্যস্ত আছি। আচ্ছা, আপনার কি? কথাটা শেষ করতে না দিয়ে তিথি বলে উঠলো, দেখেন, আপনার কাজ বাদ দিন আর তাড়াতাড়ি বাস স্টেশনে যান। কেন? সেখানে কি আমি কি করব? আপনার ছোট বোন নিধি বাস স্টেশনে 1 ঘন্টার উপরে হলো আপনার জন্য অপেক্ষা করছে। কি? নিধি নানু বাড়ি থেকে ফিরেছে? এই কথা আমাকে আরো আগে জানাবেন না? সেই কখন থেকেই তো ফোন দিয়েই যাচ্ছি, আপনি তো আমার ফোনে ধরছেন না। তার উপরে আবার ফোন অফ আপনার। এখন তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কল কেটে দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হলাম বাস স্ট্যান্ডে। আল্লাহ জানে কি ঘটবে। যে রাগী বোন আমার, আজকে আমি শেষ। 10 নম্বর মহা বিপদ সংকেত। একেবারে নার্সিং, বিলকিস, মহসিন, আয়লা, শিউট যা আছে সব আজকে আগমন করবে একটু পরে। আমি বাস স্ট্যান্ডে গাড়িটা পার্কিং করে সাইডে রেখে সোজা চলে গেলাম দোকানে, কারণ জানি বোনকে কীভাবে রাগ ভাঙাতে হবে। দোকান থেকে 1 বক্স চকলেট কিনে সেটা লুকিয়ে রেখে নিধিকে খুঁজতে লাগলাম। সামনে একটা বেঞ্চে বসে আছে নিধি। নিজের ওড়নাটা একপাশে হাত দিয়ে টানছে, তার মানে রাগ 500 ডিগ্রিতে আছে। আমি সোজা নিধির সামনে গিয়ে নিধিকে ডাক দিতেই নিধি আমার দিকে তাকালো।
বোন আমার তেলে ভাজা বেগুনের মতো আগুন হয়ে আছে রেগে। সেটা তার চেহারা দেখে বুঝতে পারলাম। সোজা নিধির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। সরি 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 বোন, আমার রাগ করে না, আর এমন ভুল হবে না। কে তুই? সে কি রে, আমাকে চিনতে পারলে না? আমি তো তোর ভাই হই। আমার কোনো ভাই নেই, যে ছিল সে একটু আগেই মারা গিয়েছে। শেষমেশ তুই তোর ভাইকে মেরে ফেললি? যা করেছি বেশ করেছি, শুধু একবার বাসায় যাই, তখন বুঝবি। আমি আব্বুকে বলে তোকে যদি নিম পাতার শরবত না খাইয়েছি, তাহলে আমার নামও নিধি না। বোন আমার এভাবে বলিস না, তোর ভাই হার্ট অ্যাটাক করবে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রাখ তোর সারপ্রাইজ, আমাকে কিছুতেই ভোলাতে পারবি না। তাহলে এক বক্স চকলেটগুলো আমি একাই খেয়ে ফেলি, কি বলিস? এটা কিন্তু ঠিক করছিস না ভাইয়া, দে আমার চকলেট। সে কি রে, তুই না বললি তোর কিছু লাগবে না? আমি জানতাম তুই আমার রাগ ভোলানোর জন্য চকলেট নিয়ে আসবি। রাগ কমে গেলেও নিম পাতা রস তোকে খাইয়েই ছাড়বো। আচ্ছা যা করার করিস, আগে বাসায় চল, অনেক লেট হয়ে গেছে। আম্মু টেনশন করবে তোকে বাসায় না নিয়ে গেলে। আগে চকলেট দে, তা না হলে আমি এক পাও বাড়াবো না। এই নে বোন, এবার তো গাড়িতে ওঠ। আচ্ছা চল। এরপর দিদিকে নিয়ে গাড়িতে করে বাসায় চলে আসলাম। যাক বাবা, কোনো রকমে শান্ত করা গেছে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তিথি সে দরজা খুলে দিল। নিধি তো তিথিকে দেখে অবাক। ভাবি কেমন আছো? ভালো আছি, আর তুমি কেমন আছো? এই কয়েকদিন একদম ভালো ছিলাম না, কিন্তু এখন বাসায় এসে গিয়েছি, সেই জন্য এখন পুরোপুরি ভালো আছি। ও আচ্ছা, ঠিক আছে, বাইরে না দাঁড়িয়ে ভেতরে আসো। এবার আমি আর নিধি ভিতরে প্রবেশ করলাম। নিধি আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাইয়া, ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। চুপ, বেশি কথা বলিস তুই। কি? আমি বেশি কথা বলি? তবে ঠিক আছে, আমিও খেয়ে নিব, তোকে দেখে নিস। রেগে যাস কেন কথায় কথায় তুই? তুই রাগ ওঠাস কেন আমার? আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আমাকে নিধিকে কানে কানে ফিসফিস করতে দেখে বলল, তা দুই ভাই বোনের কি এমন গোপন কথা হচ্ছে শুনি? আম্মুর কথা শুনে আমাদের কথা থামিয়ে দিলাম। কই কিছু না তো, এমনি। আচ্ছা তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার টেবিলে এনে দিচ্ছি। এরপর আমি আমার রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে বসে খাবার খাচ্ছি। এমন সময় আব্বু বলে উঠলো, তা তোমার ব্যবসা কি অবস্থা? জি আব্বু, ভালো। ভালো হলেই ভালো, তাহলে এবার বিয়ের কাজ শুরু করা যাক। কালকে গিয়ে কেনাকাটা করে আসবে। ঠিক আছে আব্বু, আপনি যা বলবেন। আব্বু, আমার একটা বিচার আছে। নিধির মুখ থেকে এমন কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আমি নিষ্পাপ মুখ নিয়ে নিধির দিকে তাকালাম। বারবার ইশারা দিয়ে বোঝাতে লাগলাম, বলিস না বলিস না, কিন্তু কে শোনে কার কথা? হতচ্ছাড়ি বোন আমার আব্বুকে বলেই দিল। কি কথা মামনি? আব্বু, ভাইয়া না আজকে আমাকে নিতে আসছে 2 ঘন্টা লেট করেছে। আমি 2 ঘন্টা ধরে বাস স্টেশনের বেঞ্চে বসেছিলাম। জাহিদ, এগুলো কি শুনছি আমি? না মানে আব্বু, অফিসে একটা মিটিং করতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। তোর বোনের আগে কি তোর কাছে মিটিংটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে বুঝি? সরি আব্বু, এমন আর হবে না। ভুল যেহেতু করছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। জাহিদের মা, ফ্রিজ থেকে 1 গ্লাস নিম পাতার শরবত নিয়ে আসো। না থাক, ছেলেটাকে এবারের মতো ছেড়ে দাও। কিন্তু এ কি, আব্বু বলল আম্মুকে, আর তিথি দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে 1 গ্লাস নিম পাতা শরবত নিয়ে হাজির। আমি তো তিথিকে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। বা বৌমা, তুমি তো খুব কাজ করছো। জি আব্বু, ভালো কাজে দেরি করতে নেই, তাই তাড়াতাড়ি নিয়ে এসেছি। এই যে নিন, পুরোটা খেয়ে ফেলুন। আমি তিথির দিকে তাকালাম। শাকচুনি মায়া মুসকে মুসকে হাসছে। আমার সমান 1 গ্লাস নিম পাতার শরবত রাখা, ইস, দেখলেই পুরো শরীর শিরশির করে ওঠে। কি হচ্ছে, খাচ্ছ না কেন? কি আর করার, গ্লাসটা 1 হাতে ধরলাম, নাকে 1 হাত দিয়ে টিপ দিয়ে ধরে 1 চুমুকে খেয়ে ফেললাম। ওয়াহ, থু, কি জঘন্য খেতে। তিতে আমার সারা শরীর হাবুডুবু খাচ্ছে। আম্মু আমার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল, সেটাও খেলাম, কিন্তু তিতে এখনো যাচ্ছে না। আমার এমন অবস্থা দেখে তিথি আর নিধি হাসিতে ঘোরাঘুরি খাচ্ছে। আমাকে নিয়ে মজা। 2টাকে যদি আমি উচিত শিক্ষা না দিয়েছি, তো আমার নাম জাহিদ না। মনে মনে এই প্রতিজ্ঞাটাই করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। আমাকে নিয়ে মজা করছো, দাঁড়াও দেখাচ্ছি মজা। চিপা চাপা থেকে 4-5টা তেলাপোকা বের করলাম, এগুলো তিতির বালিশের নিচে রেখে দিলাম। এরপর গেলাম ছাদে। ছোটোখাটো একটা ফুলের বাগান, তাই আমার যে জিনিসটা প্রয়োজন সেটা ওখানে পাওয়া যায়। বাহ, পেয়ে গেলাম ব্যাঙ। আমার ছোটো বোন নিধি ব্যাঙ অনেক ভয় পায়। আজকে রাতে 2 জনের ঘুমের 12টা নয়, একেবারে 24টা বাজাবো। নিধির রুমে গিয়ে ধীরে ধীরে ঢুকলাম। না, নিধি এখনো রুমে আসেনি, যা করে তাড়াতাড়ি করতে হবে। বালিশের নিচে রেখে দিলাম ব্যাঙ। এরপর আবার ছাদে উঠে মোবাইলে লুঙ্গির ডান্সটা চালু করে কিছুক্ষণ ডান্স মেরে নিলাম। ছাদে এক জায়গায় বসে আছি,
কখন দুজনে চিৎকার শুনবো। 10 মিনিট পার হয়ে গেল, এখনো কোনো চিৎকারের শব্দ পাচ্ছি না। ব্যাপারটা কি? আমার প্ল্যান তো ফেল হবার কথা না। ছাদ থেকে নিচে নামতেছি সিঁড়ি বেয়ে, ঠিক তখনই প্রথমে গেলাম নিধির রুমে, কারণ নিধি যেভাবে চিৎকার দেয় তাতে পুরো বাড়ি কেঁপে উঠবে। নিধির রুমে প্রবেশ করতে দেখি বোন আমার আলমারির উপর উঠে চিৎকার চেঁচামেচি করছে। আমি গিয়ে তার সামনে আসতেই, ভাইয়া আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? দেখিস না, একটা ব্যাঙ আমার রুমে চলে এসেছে। তো কি হয়েছে? তুই খুব ভালো করেই জানিস যে আমি ব্যাঙ অনেক ভয় পাই। মজা না করে তাড়াতাড়ি ব্যাঙটাকে বাইরে ফেলে আয়। আমার তোর খেয়ে কাজ নাই, তোর সমস্যা তুই সমাধান কর। খাওয়ার সময় আমাকে আব্বুর সামনে বাজ দেওয়ার সময় মনে ছিল না? ভাইয়া প্লিজ, আর এমন করব না। তুই যা বলবি তাই করব। তারপরও ব্যাঙটাকে এই রুম থেকে বিদায় কর। যা বলবো তাই করবি তো? তাহলে কালকে তুই রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি। ছি ভাইয়া, ছি, বোনের কাছ থেকে খাবি? খাবো। তুই রাজি থাকলে বল, না হলে আমি গেলাম। তুই আমার কষ্টের জমানো টাকাগুলো এভাবে জলে ডুবিয়ে দিলি? আমাকে নিম পাতা শরবত খাওয়ানোর সময় মনে ছিল না? আর এত কথা বাদ, খাওয়াবি কি না? না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এরপর ব্যাংকটাকে ধরে জানালাতে বাইরে ফেলে দিলাম। মনে মনে বললাম, আরও খাওয়াবি নিম পাতা শরবত? নিধি আলমারি থেকে নিচে নেমে আসলো। নিধির রুম থেকে চলে আসলাম আমার রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম, যেন কোনো আওয়াজটা আব্বু আমার কানে না যায়। ওমা, ভিতরের এই কি হাল করেছে রুমের! আমার সব জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটে আছে। তিথিকে দেখলাম এক কোণে বসে আছে চুপটি করে। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জোরে ধরে বলছে, এই, আপনি আমাকে একা রেখে কোথায় ছিলেন? এই রুমে তেলাপোকা বাসা বেঁধেছে, চলেন আমরা অন্য রুমে চলে যাই। আমি আমার রুম থেকে কোথাও যাব না। আপনার সমস্যা হলে আপনি অন্য রুমে চলে যান। আচ্ছা, কোথাও যাওয়া লাগবে না, এখন আগে এই তেলাপোকাগুলো তাড়ানোর ব্যবস্থা করুন। আমি পারবো না। পারবেন না মানে? কেন পারবেন না শুনি? আমাকে নিম পাতা শরবত খাওয়ানোর সময় মনে ছিল না? কি যেন বলেছিলেন? ও হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। এখন আমিও দেখি আপনার উপর তেলাপোকা এসে আপনাকে জড়িয়ে ধরবে, আর আপনার কেমন লাগে। প্লিজ এমনটা করবেন না, আর জীবনেও আমি আপনার ব্যাপারে নাক গলাবো না। হয়েছে, এবার আমাকে ছাড়ুন। আমার দম বন্ধ হয়ে আসছে যেভাবে জড়িয়ে ধরেছেন। তিথি মনে হয় লজ্জা পেয়েছে আমার এই কথায়, তাই এক ঝটকে ছেড়ে দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু হঠাৎ করে একটা তেলাপোকা উড়ে এসে তিথি চলে এসে পড়তে আমাকে আবার জড়িয়ে ধরলো। আচমকা ঘটনাটি ঘটার ফলে আমি তাল সামলাতে না পেরে তিথিকে নিয়ে খাটে পড়ে গেলাম। আমার ঠোঁটের সাথে তিথির ঠোঁট জোড়া লেগে গিয়েছে। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেলাম, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। ছেড়ে দেবো কিনা ভাবছিলাম, তার আগে তিথি আমার মাথায় শক্ত করে ধরে সে আমাকে জানান দিচ্ছে যে তার সম্মতি আছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তিথি যেন উত্তেজনার চরম শিখরে চলে গেছে। তার নরম শরীরের গরম উষ্ণতা আমাকে বারবার আকর্ষণ করছে। প্রায় 10 মিনিট পর কিস করে শেষ করে দুজনে হাঁপিয়ে উঠলাম। এরপর আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। তিথি আমাকে কোনো বাধা দিচ্ছে না। দুজনের মধ্যে ডুবে গেলাম। সকালবেলা দুজনেই ঘুম থেকে উঠলাম। রাতের ঘটনা মনে করতে দুজনের দিকে তাকাতে পারছি না লজ্জায়। কাজটা মোটেও ঠিক হয়নি। বিয়ের আগে এমন কাজ করাটা উচিত নয়। তবে একরকম একটা ছেলে আর মেয়ে ঘুমালে কিছু একটা হবে, যেটাই স্বাভাবিক। এরপর দুজনে অষ্টমীকে গোসল করে আসলাম। এখন আর শরম লজ্জা দিয়ে কী হবে? যা ঘটার তারটা ঘটেই গেছে। যদিও সবাই জানে আমরা বিবাহিত, কিন্তু সত্যি কথাটা শুধু আমরা দুজনেই জানি। আর কিছুদিন পর বিয়ে দেবে বলেছে আব্বু। আচ্ছা, তিথি কি বিয়েতে রাজি হবে? সে নাকি বিয়ের আগে তার মামার কাছে চলে যাবে, নাকি অন্য কোনো কাহিনী হবে? কথাগুলো ভাবছিলাম, এমন সময় তিথি এসে আমাকে বলছে, কি ভাবছেন এভাবে এত মনোযোগ দিয়ে? কই কিছু না তো। তাহলে রেডি হয়ে নিন, অফিসে যাবেন না? হ্যাঁ যাবো তো, এই তো রেডি হচ্ছি। তাড়াতাড়ি যান, বিকেলে তো আবার শপিং করতে যেতে হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা, আপনি বিয়েতে রাজি? আমি আপনাকে কখন ভালোবেসে ফেলেছি জানি না, আর আমি চাই আমার একটা সুন্দর পরিবার হোক। আপনাদের পরিবারটা আমার কাছে অনেক আপন মনে হয়েছে, তাই আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে আপনার পায়ের নিচে একটু ঠাঁই দিবেন। এভাবে কেন বলছেন? আপনি যেহেতু রাজি আছেন তাহলে তার কোনো সমস্যা নেই। ওকে, আমি কাজ শেষ করে শপিং মলে চলে আসবো। এই তো আমার লক্ষ্মী বরের মতো কথা। কথাটা বলে আমার কপালে একটা কিস করলো। কি হলো এটা? কোনটা কি হলো? এই যে আমাকে কিস করলেন যে। কেন, সমস্যা আছে বুঝি? না, সমস্যা নেই। তবে সারা জীবন তো শুনে এসেছি হাজবেন্ড বউয়ের কপালে কিস করে, আর সেখানে আপনি আমার কপালে কিস করলেন, তাই হিসাব মিলছে না। আপনি তো দিবেন না, তাই আমি দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম। হো, এই ব্যাপার। এরপর আমি সোজা তিথির ঠোঁটে কিস করলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। এটা কি হলো? যা আমার মন চেয়েছে তাই করেছি। তাই বলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে, কালকে রাতে তো 10 মিনিট আর আজকে 5 মিনিট, এত বড় লং কিস করা কিভাবে শিখেছেন? এগুলো শেখা লাগে নাকি?
হয়ে যায়। আচ্ছা, এখন অনেক হয়েছে, এবার নিচে আসুন, খাবার খেয়ে অফিসে যান। চলেন। এবার আমি আর তিথি নিচে নেমে আসলাম। সবাই টেবিলে বসে আছে, আমি আর তিথি চেয়ারে গিয়ে বসলাম। চেয়ার নিয়ে বসতে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, যেন আজকে আমাকে নতুন করে দেখছে। আব্বু আর আম্মু একবার দেখেই মাথা নিচু করে খাবার খাচ্ছে, আর নিধি তো হেসে যাচ্ছে। আম্মু একবার নিধিকে চুপ করতে বলছে, কিন্তু সে চুপ থাকা নামই নিচ্ছে না, হেসে যাচ্ছে। আমি নিধিকে বললাম, কিরে, খাবার খাবার দিয়ে পাগলির মতো হেসে যাচ্ছিস কেন? এরপর নিধি আমাকে যে কথাটা বললো, সে কথা শোনার পর মনে হলো ছাদ জমির নিচে মাটি গর্ত করে লুকিয়ে পড়ি। সবার এমন ভাব দেখে আমার সন্দেহ হলো, কিছু একটা তো হয়েছে। সবাই আমার থেকে গোপন কেন করছে? গ্লাসের পানির দিকে চেয়ে নিজে বোঝার চেষ্টা করলাম। হায় হায়, এ কি কাণ্ড! আমি শেষ। কি লজ্জা, কি লজ্জা! ঠোঁটে লিপস্টিক। আগের বার তো তিতির কাছে ধরা পড়েছিলাম বলে বেঁচে গিয়েছি, কিন্তু এবার তো পুরো ফ্যামিলির সামনে আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল। লজ্জায় কারোর দিকে তাকাতে পর্যন্ত পারছি না। কোনো রকমে খাওয়া শেষ করে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে বসলাম। এরপর অফিসে চলে আসলাম। আমার কেবিনে এসে ফাইলগুলো চেক করছি। কাজ প্রায় 30% হয়েছে। বেশি সময় নেই, তাড়াতাড়ি বাকি কাজ কমপ্লিট করতে হবে। এমন সময় মিমকে দরকার, তার সাথে বাকি কাজ নিয়ে কথা বলা প্রয়োজন। মিমকে কল করে আমার কেবিনে আসতে বললাম। একটু পর বাহির থেকে মিম নক করলো। ভিতরে আসতে পারি স্যার? আসো। জি স্যার, বলুন। বাকি কাজগুলো খুব শীঘ্রই চাই, আপনি তার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, হয়ে যাবে। গুড, ওকে, এবার আপনি আসতে পারেন। এরপর মিম চলে গেল। আবারও কাজে মনোযোগ দিলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। তাকে দেখি মারুফ সাহেব ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করতেই, কি খবর জাহিদ চৌধুরী, তুমি এখনো বেঁচে আছো? তা আপনার কি মনে হয় আপনার এই সামান্য 2 টাকার লোকজন দিয়ে আমাকে মেরে ফেলতে পারবেন? সমস্যা নেই, সামনে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, খুব শীঘ্রই সেটা দেখতে পারবে। আর শুভকামনা রইল, তোমার কাজ 30% নাকি হয়েছে, বাকি কাজ তাড়াতাড়ি করে ফেলো, সময় তো আর বেশি বাকি নেই। কথাগুলো বলেই কলটা কেটে দিল। এবার আমার মনে আবারও নতুন চিন্তা উদয় হলো, কি সারপ্রাইজ আছে আমার জন্য? আর আমার প্রতিটি কাজের ইনফরমেশন কিভাবে মারুফ সাহেব পেয়ে যাচ্ছে? এটা তো মারুফ সাহেবের জানার কথা না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার টিমকে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। কেবিন থেকে সিক্রেট রুমে যাওয়ার জন্য জেনে উঠবো, এমন সময় আবার ফোনটা বেজে উঠলো। তিথি কল দিয়েছে। তিথির ফোনের দিকে তাকাতে মনে পড়লো আজকে শপিং মলে যাওয়ার কথা। ইস, অফিসের কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম। ঘড়িতে তাকে দেখি 4:25। ফোনটা রিসিভ করলাম। এই যে মিস্টার, আপনার কাজ কি শেষ হয়েছে? আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি শপিং মলে। তাড়াতাড়ি আসবেন নাকি আমরা আপনার অফিসে আসবো? এই না না না, আপনাদের কষ্ট করে আসা লাগবে না, আমি এখনই রওনা দিচ্ছি। কলটা কেটে পকেটে ফোনটা রেখেই রওনা দিলাম। উফ, কি একটা বিপদ! একদিকে বিয়ে শপিং, আরেকদিকে শত্রুর আক্রমণ। কোন দিকে যে যাব? ঠিক সময় মারুফ সাহেবের সম্পূর্ণ ডিটেলস না নিতে পারলে সব বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়বো, তা নিশ্চিত। তবে এখন যে শপিং মলে যেতেই হবে, না হলে রাতের বেলা নিমপাতা শরবত খাওয়া মিস হবে না। মারুফ সাহেবের ব্যাপারটা পরে দেখা যাবে, আগে পরিবারকে সময় দিয়ে আসি। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাইকে নিয়ে একসাথে ভিতরে প্রবেশ করলাম। বিয়ের শপিং মানে এক গাদা জামা কাপড় থেকে শুরু করে সবকিছু কিনতে হবে। টাকার কোনো সমস্যা নেই, তবে সমস্যা হচ্ছে মায়ের মানুষের কেনাকাটা নিয়ে। 100টা দোকান দেখবে, এবার একটা দোকান থেকে কিনবে। আমার বিয়েতেও যে এমনটা হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। একটার পর একটা দোকান দেখে যাচ্ছে, কারো কিছু পছন্দ হচ্ছে না। দোকানদার একটার পর একটা দেখাচ্ছে, কিন্তু কারো কিছু পছন্দ হচ্ছে না। আমি শুধু রোবটের মতো কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছি। 4 ঘন্টা শেষ। এই পর্যন্ত প্রায় 30টার উপরে দোকানে ঘুরে ঘুরে 2টা শাড়ি আর কিছু কসমেটিক্স কিনেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আজকের বাসায় যাওয়া লাগবে না। এদিকে আমার পায়ের অবস্থাও করুন, কিছু একটা যা আমাকেই করতে হবে। এরপর একটা শাড়ির দোকানে গেলাম। দোকানদার কয়েকটা শাড়ি দেখালো, বেশ শাড়ি বলে কথা, তাই সবাই খুব গুরুত্ব দিয়ে দেখছে। আমি পিছনে থেকে সবার সামনে গিয়ে একটা শাড়ি তিতির দিকে উঁচু করে ধরে বললাম, আরে বাহ, কি সুন্দর মানাবে আপনাকে শাড়িতে, আপনার জন্য মনে হয় শাড়িটা বানানো হয়েছে। আমার সাথে সাথে দোকানদার মামা একমত হলো। দোকানদার মামা বলল, ম্যাডাম, এইটা সত্যি আপনাকে যে দারুণ মানাবে না, স্যারের চয়েস আছে বলতে হবে। তিথিকে দেখলাম, সে মনে হয় যা পাম দেওয়া হয়েছে তাতে কাজ হয়েছে, শাড়িটা কিনেও নিল। যাক, অবশেষে একটা প্যারা থেকে বাঁচলাম। এভাবে পাম দিয়ে দিয়ে বাকি কেনাকাটা করতে হবে, নাহলে আজকে আর বাসায় যাওয়া যাবে না। নিধি তো আমার জন্য আর কোনো দোকানে কথাই বলতে পারছে না। যেখানে কথা বলতে যায় আমি সবার আগে গিয়ে সেখানে এমনভাবে কথা বলি তাতেই কাজ হয়ে যাচ্ছে। সব কেনাকাটা শেষ করলাম 1 ঘন্টার মধ্যেই। যেখানে 4 ঘন্টার মধ্যে কিছু কিনতে পারিনি, সেখানে আমি 1 ঘন্টায় একেবারে আলুর পাম দিয়ে সব কিনে ফেললাম। নিধি তো ফুলে ফেপে রয়েছে।
বোন আমার মনে হয় অনেক প্ল্যান করে এসেছিল, তার মনের মতো পছন্দ করে সব কিছু কিনবে, আর আমি এসে সেখানে জল মিশিয়ে দিলাম। এরপর সবাইকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। সবাইকে নিয়ে একটা টেবিলে বসিয়ে দিয়ে নিধির কানে কানে গিয়ে বললাম, রেডি থাক বিল দেওয়ার জন্য। ভাই, এভাবে আমার জমানো টাকাগুলো শেষ করে দিস না। এই টাকাগুলো জমিয়েছি আমি একটা নতুন ফোন কিনবো বলে। এত কথা জানি না, বিল দিবি কিনা তাই বল। আচ্ছা ঠিক আছে, দেব। তুই অনেক পচা ভাই আমার। আমাদের কথা শেষ হতেই ওয়েটার বয় খাবারের মেনু নিয়ে হাজির। খাবার অর্ডার দিয়ে সবাই অপেক্ষা করছে খাবারের জন্য। আমি একবার তিথির দিকে তাকাচ্ছি, আরেকবার অন্যদিকে তাকাচ্ছি, যেন তিথি বুঝতে না পারে তিথি আমাকে আর চোখে দেখছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। হঠাৎ আমার চোখ গেল বাইরের দিকে। বাইরে তাকিয়ে দেখি কয়েকজন লোক আমাদের দিকে তাকিয়ে আছে। তারা যে আমাদেরকে ফলো করছে সেটা বুঝতে বাকি নেই, তবে তিথির দিকে তাকিয়ে দেখলাম সে একটু ভয়ের মধ্যে আছে। বারবার আমার বরাবর হয়ে নিজেকে লুকানোর চেষ্টা করছে। আমি প্রথমে ভাবলাম এগুলো মারুফ সাহেবের লোক হবে, কিন্তু তিথির অস্থিরতা দেখে বুঝলাম এরা সবাই আমাদেরকে নয়, বরং তিথিকে ফলো করছে। তার মানে এরা মাফিয়া কিংয়ের লোক। আবারও নতুন সমস্যায় পড়লাম। প্রথমে তিথি, এরপর মারুফ সাহেব, আর এখন মাফিয়া কিং। কদিকে সামলাবো কিছুই বুঝতে পারছি না। তবে এখন আমার সাথে আম্মু আর নিধিও আছে, তাদেরকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে আবার নতুন ঝামেলার সৃষ্টি হবে। আমি তিথির কানে কানে আস্তে করে বললাম, বাইরে যারা আছে তারা আপনাকে মনে হয় ফলো করছে। কেননা এরাই মাফিয়া কিংয়ের লোক। তাহলে এখন কি করবেন? আমার মাথায় কিছুই কাজ করছে না, যা করার আপনি করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, মাথা ব্যথার অভিনয় করেন, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এরপর তিথি মাথায় হাত দিয়ে মাথাটা টেবিলে রাখলো। তা দেখে আম্মু বলে উঠলো, বৌমা তোমার কি হয়েছে? আম্মু, আমার মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে। কি বলছো এসব জাহিদ? বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চল। ঠিক আছে আম্মু, চলো বাসায় যাই। বাসায় যাওয়ার কথা শুনতেই নিধির পেঁচির মতো মুখটা খুশিতে মুখরিত হয়ে গেছে, কেননা তার টাকাগুলো বেঁচে যাবে। ভাইয়া চলো, এখানে ভালো লাগছে না। ওকে, সবাই এক এক করে বের হও, আমি তিথিকে নিয়ে আসতেছি। জাহিদ তুই এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে হাসপাতালে যা। তাহলে তোমরা বাসায় কিভাবে যাবে? আমরা যেতে পারবো একটা ট্যাক্সিতে করে। তুই আমাদের জন্য চিন্তা না করে বৌমাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যা। এবার আম্মু নীতি বাহিরে বের হয়ে গেল। যাক, অবশেষে আম্মু নীতিকে কোনো রকমে সামলানো গেল। আমি তিথি বসে আছি চেয়ারে। বাইরে 4 জন ছেলে আছে। তাদের হাতে কিছু না দেখা গেলেও তাদের সাথে যে অস্ত্র আছে তাতে কোনো সন্দেহ নেই। আমি তিথিকে বললাম, আপনি এখানে একটু বসুন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। প্লিজ আমাকে এভাবে একা রেখে যাবেন না, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি তিথি চোখের দিকে এক পলক তাকালাম। তার চোখ বলে দিচ্ছে যে তার সব ভাবনা জুড়ে শুধু আমি আছি। এরপর আমি বাইরে আসলাম, কেননা আমি চাচ্ছিলাম না তিথি আমার আসল রূপ দেখে শেষে আমাকে ভয় পেয়ে বসুক। তাই তার থেকে দূরে চলে আসলাম। আর এখন ছেলেগুলোকে তিথির থেকে একটু দূরে নিয়ে যেতে হবে। 2টা বাইকের মধ্যে তারা 4 জন আমার দিকে তাকিয়েছিল। আমি তাদের সামনে গিয়ে একজনকে বললাম, ভাই আগুন হবে? একজন এসে আমাকে একটা লাইটার বের করে দিল। আমি একটু আড়াল এসে তিথির চোখে যেন না পড়ি সেভাবে হয়ে পকেট থেকে সিগারেট বের করে একটা সিগারেট আগুন ধরালাম। এরপর তাদেরকে বললাম, ভাই ওদিকে তাকিয়ে কি দেখছেন? সেটা যেন তুই কি করবি? না তেমন কিছু না, আসলে ওই যে মেয়েটাকে দেখছেন না, সেই মেয়েটাকে আমার দরকার, তাকে আমি কিডন্যাপ করব। তবে লোক খুঁজে পাচ্ছি না, যদি পাই তাহলে 50 লাখ টাকা দেব, যে ওই মেয়েকে কিডন্যাপ করে দিতে পারবে। আমার এমন কথা শুনে 4 জন 4 জনের দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবলাম প্ল্যানটা মনে হয় কাজে দিয়েছে। একজন আরেকজনকে ফিসফিস করে বলল, এই মেয়েকে কিডন্যাপ করার জন্য বস আমাদেরকে 1 লাখ টাকা দিবে বলেছিল, আর এখানে দিবে 50 লাখ। অফারটা কিন্তু খারাপ না, চল রাজি হয়ে যাই। তাদের কথোপকথন শেষ হওয়ার পর একজন এসে আমাকে বলল, আচ্ছা আমরা রাজি, কিন্তু টাকা আগে অর্ধেকটা দিতে হবে। হ্যাঁ দেব, সমস্যা নেই। তবে তার আগে আমাকে বলো, তোমরা কার হয়ে মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিলে? আমাদেরকে মাফিয়া কিং এর লোক জানিয়েছিল এই এরিয়াতে একটা মেয়ে লুকিয়ে আছে, তাকে ধরে দিতে পারলে 1 লাখ টাকা দিবে, তাই আমরা তাকে নিতে এসেছি। ও আচ্ছা, মাত্র 1 লাখ টাকার জন্য এত বড় রিস্ক নিতে যাবে কেন? তার থেকে ভালো আমার হয়ে কাজ করো, তোমাদের টাকা আরও বেশি দেবো আমি। ছেলেগুলোর দিকে পকেট থেকে 2 লাখ টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বললাম, এখন থেকে মাফিয়া কিংয়ের যে কোনো খবর পেলে আমাকে জানাবে, আর এর জন্য ভালো অঙ্কের টাকা পাবে। ছেলেগুলো হাতে টাকা পেয়ে মহাখুশি। একজন ছেলে বলল, আপনি কোনো চিন্তা করবেন না বস, এখন থেকে আমরা আপনার হয়ে কাজ করব। আচ্ছা তোমাদের নামগুলো বলো, আর সাথে মোবাইল নাম্বার। আমার নাম রাকিব, আর আমার সাথে যারা আছে তাদের মধ্যে হলো শান্ত, রিফাত আর অয়ন। ঠিক আছে। এরপর তাদের থেকে এক এক করে মোবাইল নাম্বার নিয়ে তাদেরকে চলে যেতে বললাম। সবাই চলে গেল। ইচ্ছে করলে তাদেরকে মেরে হাত পা ভেঙে দিতে পারতাম, তবে এতে ক্ষতি ছাড়া লাভ হতো না।
এতে শত্রু আরও বেড়ে যেত। টাকায় যেখানে কাজ হয়ে যায় সেখানে মারামারি করে অযথার শক্তি অপচয় করে কী লাভ। এরপর আবার রেস্টুরেন্টে তিথির কাছে চলে আসলাম। তিথি আমার জন্য মনে হয় এতক্ষণ অপেক্ষা করছিল। আমাকে দেখে টেবিল থেকে উঠতে চেয়েছিল। আমি দূর থেকে হাতের ইশারায় বসতে বললাম তিথিকে। এরপর তিথির সামনে আসতেই জড়িয়ে ধরলো। আরে কি করছেন? এটা পাবলিক প্লেস, সবাই দেখছে তো। আপনি আমাকে এইভাবে একা রেখে কোথায় চলে গিয়েছেন? আপনি অনেক পচা। বোকা মেয়ে, আমি খাবার অর্ডার করতে গিয়েছিলাম। এবার ছাড়ুন। আর খাবার চলে আসলো বলে। চলো খাবার খেয়ে বাসায় যাই। না, আমি খাবো না। চলেন বাসায় চলে যাই। ওরা অনেক খারাপ, আমার সাথে সাথে ওরা আপনারও ক্ষতি করে ফেলবে। কিছু হবে না, ওরা মনে হয় চলে গেছে। আমার কথা শুনে তিথি আমাকে ছেড়ে দিয়ে বাইরে দিকে উঁকি মেরে দেখলো। সত্যি সত্যি ওখানে তারা কেউ নেই। ওরা তো এভাবে যাওয়ার কথা না, চলে গেল কিভাবে? কি জানি। চলেন খাবারটা খেয়ে নিই, অনেক ক্ষুধা পেয়েছে আমার। এরপর ওয়েটার খাবার নিয়ে আসলো। আমি আর তিথি দুজনে খাবার খেয়ে বিল পেমেন্ট করে গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে আম্মা এসে দরজা খুলে দিল। এরপর তিথিকে বলল, বৌমা এখন তোমার কেমন লাগছে? জি আম্মু, এখন কিছুটা ভালো লাগছে। আম্মু তিথিকে নিয়ে ভিতরে গিয়ে সোফায় বসালো। এরপর আম্মু তিথিকে যে প্রশ্ন করলো তা শুনে আমি আর তিথি দুজনেই পুরো অবাক। আম্মু সবাইকে মিষ্টি মুখ করাতে লাগলো। আমাকেও একটা মিষ্টি দিল। আমি তো মিষ্টির দিকে চেয়ে আছি। হঠাৎ করে আম্মু মিষ্টি খাওয়াচ্ছে কেন, কিছুই তো মাথায় ঢুকছে না। তাই কৌতূহল না রেখে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু হঠাৎ করে মিষ্টি মুখ করাচ্ছ কেন? নিধি কি পাত্রপক্ষ দেখতে এসেছে নাকি? কি যে বলিস না, ও তো এখনো অনেক ছোট, সবে মাত্র ইন্টারে উঠেছে। এখনই কি বিয়ে দিব নাকি? তাহলে মিষ্টি কিসের জন্য? কিসের জন্য মানে? তুই হাসপাতালে ডাক্তার দেখে আনিসনি বৌমাকে? আমি আমতামতা করে বললাম, ও হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। তা ডাক্তার তো নিশ্চয় বলেছে যে বৌমা মা হতে চলেছে। সবে মাত্র মিষ্টিটা মুখে নিয়েছিলাম খাবো বলে, কিন্তু আম্মুর এমন কথা শুনে চোখ আমার চড়ক গাছ। মনে মনে বললাম, বিয়ে না করতে বাচ্চা কেমনি কি? আমি একবার তিথির দিকে তাকালাম। বেচারে মেয়েটা মনে হয় কথাটা শুনে লজ্জায় মরি মরি অবস্থা হয়েছে। না আম্মু, তেমন কিছু না, এই একটু মাথা ব্যথা হয়েছিল। ডাক্তার বলছে রেস্ট নিলে নাকি ঠিক হয়ে যাবে। তাহলে আমার নাতি নাতনির কি হলো? সেটা আমাকে না বলে তোমার বৌমাকে বলো গিয়ে। আমি যে তোর বাবাকে আরো মিষ্টি নিয়ে আনতে বললাম, এখন কি হবে? কি আর হবে, তুমি আর আব্বু মিলে সেগুলো সব খেয়ে শেষ করবে। আমি এত কথা বুঝি না। আমি দাদি হতে চাই, নাতি নাতনিকে নিয়ে খেলা করতে চাই। আমারও তো মন চাই ঘরে নতুন একটা মুখ আসুক। তোমার যে আর কত কিছু শখ জাগে বুঝি না আম্মু। কথাটা বলে আমি সিঁড়ি বেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। গোসল করছি আর ভাবছি, শালার বিয়ে করলাম না, এখনই বাচ্চা। আমার আবার একটু অন্য চিন্তা ভাবনা আছে, আর তা হলো বিয়ের 5 বছর শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ হবে। দুইজন দুজনকে ভালো মতো সময় দেব। এরপর দুজন দুজনকে ঠিক মতো বুঝবো। যখন ভালোবাসার অতল গভীরে ডুব দেব, তখন না হয় একটা বাচ্চা আনার কথা ভাবা যেতে পারে। তা না করে এখনই বাচ্চা, ধ্যাৎ, কিসের বাচ্চা? কথাগুলো ভাবছিলাম, এর মধ্যে বাইরে থেকে দরজায় তিথি নক করছে। এই যে, আর কতক্ষণ গোসল করবেন এভাবে শুনি? মাত্র গোসল করতে ঢুকলাম, এখনই চলে আসবো? মাত্র মানে কি? আপনি 1 ঘন্টা ধরে ওয়াশরুমে আছেন। তিথির কথা শুনে আমি পরে অবাক। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিকই তো প্রায় 1 ঘন্টা ধরে গোসল করছি। কি টেনশনটা নিয়ে করছিলাম আমি, যে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে খবরই পাচ্ছি না। এইসব প্যারার কয়দিন নিলে পাবনা মেন্টাল হাসপাতালে যেতে হবে। আর বেশি দিন বাকি থাকবে না। কেয়ার করার গোসল শেষ করে বের হলাম। এরপর তিথি ঢুকলো ওয়াশরুমে। আমি একটা টি শার্ট আর প্যান্ট পরে ল্যাপটপটা হাতে নিয়ে বেলকনিতে চলে আসলাম। অনেক কাজ জমা আছে, সেগুলো শেষ না করতে পারলে অনেক সমস্যা হতে পারে। সামনে আবার বিয়ে, তাই বিয়ের আগে আমাকে কাজগুলো এগিয়ে রাখতে হবে। ল্যাপটপটা অন করে সব ডকুমেন্টগুলো চেক করতে লাগলাম। আমার সিগারেট অ্যাপসটা ওপেন করলাম। একদম যা ভেবেছি তাই হয়েছে। আমার ল্যাপটপ থেকে কেউ ফাইল কপি করেছে। কেননা এই অ্যাপস দিয়ে আমি অনেক কিছু মনিটর করতে পারি। কেউ আমার ল্যাপটপ থেকে কিছু নিতে চাইলে সহজেই সেটা এখানে শো করে। এখন কথা হচ্ছে এই কাজটা কে করছে? আচ্ছা তিথি এই কাজটা করছে না তো? এমন নয় তো যে আমি ঘুমানোর পর তিথি আমার ল্যাপটপটি ওপেন করে আমার ফাইলগুলো চুরি করছে? হতে পারে, আবার নাও হতে পারে। তিথির এমন করে লাভ কি হবে? সে কি মারুফ সাহেবেরও কাজ করে? তা না হলে আমার সব গোপন কথা মারুফ সাহেব জানে কিভাবে? তিথিকে আমার চোখে চোখে রাখতে হবে। বলা যায় না বিপদ কোন দিক দিয়ে চলে আসে। তিথি চলাফেরা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ উপর থেকে পানি পড়তে লাগলো। এই সময় বৃষ্টি আসলো কোন দিক থেকে। উপরে তাকে দেখি তিথির ভেজা চুলগুলো আমার মাথার উপরে ধরে রেখেছে। কি হলো এটা? এত রাতে আবার কাজ নিয়ে বসেছেন, ঘুমাবেন না? আপনি ঘুমান গিয়ে, আমার অনেক কাজ আছে, সেগুলো শেষ করে পরে আমি ঘুমোতে আসবো। অফিসের কাজ অফিসে করবেন, বাসায় করা যাবে না। বিয়ে না করতে শুরু করে দিয়েছেন শাসন করা। এটাকে যদি শাসন মনে করেন তাহলে তাই মনে করতে পারেন, তবে আমি যা বলেছি তাই করবেন। আর যদি না করি? তাহলে আব্বুকে বলে আপনাকে আবার নিম পাতার শরবত খাওয়াবো। আপনি না বলছেন আমার উপরে নাক গলাবেন না?
আবার যদি নিম পাতার শরবত খাওয়ানোর কথা বলেন তাহলে তেলাপোকা দিয়ে রুম ভরিয়ে দেবো। এই না না না, আর বলবো না, তবে প্লিজ এখন কাজ বাদ দিয়ে ঘুমাতে আসুন। কি আর করার, ল্যাপটপটা অফ করে দিলাম। মায়া মানুষের ঢং দেখলে আর পারা যায় না। শুনছি বিয়ের পর নাকি বইয়ের কথা উঠবোস করা লাগে। আমি তখন হেসে উড়িয়ে দিতাম, বলতাম বইয়ের কথা উঠবোস করবো মানে উল্টো বউ আমার কথায় উঠবে আর বসবে। কিন্তু এখন দেখছি আমার কথাটা ভুল ছিল। আমারই যে উঠবোস করা লাগবে তা কনফার্ম। এখন আমি খাটে গিয়ে এক পাশে শুয়ে পড়লাম, মাঝখানে গোলবারিশ রাখলাম। তিথি আয়নার সামনে বসে সাজুগুজু করতে ব্যস্ত। আমাকে কাজ বন্ধ করতে দিয়ে এখন সে নিজে আটা ময়দা মাখতে শুরু করেছে। এজন্যই এখন আটা ময়দার দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমি ঘুমের ভান করে শুয়ে পড়লাম। একটু পর তিথি খাটে উঠল, সেটা বুঝতেই পারলাম। খাটে এসে কোলবালিশটা এক টান দিয়ে ফেলে দিল। ইস, শখ কত আমার সম্পদের দিকে ভাগ বসানোর, কালকেই এটাকে বাহির করে ফেলে দিতে আসবো। আমার ঘরে কোনো সতীনের থাকা চলবে না। এরপর তিথি আস্তে আস্তে আমার হাত তার কোমরে রাখলো। এরপর বলতে শুরু করলো, হাতারামটা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। বাড়ির সবাই কত খুশি হয়েছিল, মনে করেছিল আমি মা হতে চলেছি। ইস, যদি সত্যি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। যখন শুনলো আমার শুধু মাথা ব্যথা হয়েছে তখন তাদের ভেতরের কষ্টটা আমি বুঝতে পেরেছি। একবার বিয়েটা হোক, এরপর কিভাবে মা হওয়া লাগে সেটা আমিই দেখে নিব। আচ্ছা, ছেলে হলে কি নাম রেখা যেতে পারে? কি রাখবো? ছেলের নাম রাফি চৌধুরী। আর মেয়ে হলে কি নাম দেওয়া যেতে পারে? তিন্নি চৌধুরী। ছেলে হলে জাহিদের নামের সাথে মিল হবে, আর মেয়ে হলে আমার নামের সাথে মিল হবে। বাহ, কি সুন্দর দুইটা নাম রেখে ফেলেছি, মানতে হবে বস। তিথি বলে কথা। এতক্ষণ আমি তিথি সব কথা শুনছিলাম। আমার তো আর তার কথাগুলো শুনে পেটের ভিতর হাসির বারুদ জমে গিয়েছে। যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। কোনো রকমে নিজেকে সামলে নিলাম। এবার আবার তিথির কথাগুলো শুনতে লাগলাম। ধুর, এই বুইড়া বেটার সাথে সংসার করলে আমার জীবন শেষ। খালি ঘুমাই। এত ঘুম যে কিভাবে আসে ছেলে মানুষের? দাঁড়ান, আপনার ঘুম আমি করাচ্ছি। এরপর তিথি আস্তে আস্তে আমার মুখের কাছে চলে আসলো। ঠিক যখনই আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করতে যাবে তখনই আমি তিথির দিকে তাকিয়ে বললাম, বউ। একটু জোরেই বললাম। আমার আওয়াজ শুনে তিথি অজ্ঞান হয়ে গেল। কি হলো এটা? ও মা, তিথি তো অজ্ঞান হয়ে গেল। মায়ের মানুষ অল্পতেই ভয় পেয়ে যায়। এখন এই রোগীকে নিয়ে কি করা যায়? হাসপাতালে যাব? এই কাজ একদমই করা যাবে না। পরে দেখা যাবে কি ভাবতে কি ভেবে নিল। তার থেকে ভালো নিজে নিজেই চেষ্টা করি। ওয়াশরুম থেকে এক বালতি পানি আনলাম। তিথির চোখে ফোঁটা ফোঁটা পানি ছিটিয়ে দিলাম। কি ব্যাপার, এই মেয়ে দিকে এখনো নড়ছে না? জীবনে কত ছায়াছবিতে দেখলাম অজ্ঞান হলে চোখে পানি ছিটিয়ে দিলে কাজ হয়ে যায়, আর আমার বেলাতে কোনো কাজই হচ্ছে না। এখন কি করি? মাথায় পানি ঢালতে হবে। মগ নিয়ে এসে মাথায় পানি ঢালছি তো ঢালছি। প্রায় 5 মিনিট হয়ে গেল, এখনও জ্ঞান ফেললো না কেন? দেখি তো হার্টবিট চেক করে। না, নিঃশ্বাস তো নিচ্ছেই। পায়ে একটু তেল মালিশ করে দেখলে কেমন হয়। শুরু করলাম পায়ে তেল মালিশ করা। দূর ছাই, হাত অবশ হয়ে যাচ্ছে। আর তিথির জ্ঞান ফেরার কোনো নামগন্ধই নেই। এখন নিজেকে দোষ দিতে ইচ্ছে করছে। কেন যে ভয় দেখাতে গেলাম? এখন শেষ চিকিৎসা একটাই আছে, আর তা হলো ঠোঁট দিয়ে শ্বাস দেওয়া। ইস, আমি কি তো পারবো? তোর যা আছে কপালে, দিয়ে দেখি না কি হয়। আমি তিথির ঠোঁটের দিকে এগিয়ে আসলাম। যেই না ঠোঁটে কিস করতে যাব অমনি তিথি আমাকে। বাবু, আমি এক লাফ দিয়ে খাট থেকে নেমে নিচে পড়ে গেলাম। আর এদিকে শাকচুনি মাই এসে পুরো রুম একাকার করে ফেলেছে। এটা কি হলো? আপনি আমার সাথে যা করেছেন তার ডাবল আমি করলাম। আপনি যদি হন শের তাহলে আমি হব শোয়া শের। ওরে বাটপার, তলে তলে এই ছিল আপনার মনে? বলেই খাটে এসে তিথির উপরে বসে ওর দুটো হাত শক্ত করে দুই দিকে ধরে ওর মুখের একদম কাছে এসে বললাম, এইবার বলেন আমাকে এতটা টেনশন কেন দিলেন? 100 বার দিব। আমাকে সজাগ রেখে আপনি চুলের মতো ঘুমিয়েছিলেন কেন? আপনি যে সাজগোজ করতেছিলেন তাতে মনে করলাম সকাল হয়ে যাবে, তাই ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু আপনার বিড়বিড় করে কথাগুলো শুনতে পেয়ে আর ঘুম আসলো না। তার মানে আপনি আমার সব কথা শুনে ফেলেছেন? এই না না না, আমি কিছু শুনিনি। তখন আমার কানের বিদ্যুৎ চলে গেছিল। কানের মধ্যে আবার বিদ্যুৎ থাকে নাকি? থাকে তো। কিভাবে? বাপের জন্মেও তো এমন কথা শুনিনি। তখন আপনার সামনে কেউ কথা বলছে, অথচ আপনি কিছু শুনতে পাচ্ছেন না। এর কারণ কি জানেন? না বললে জানবো কিভাবে? কারণ তখন আপনি খুব চিন্তায় মগ্ন, কোনো কিছু নিয়ে অনেক টেনশনে ছিলেন, তাই আপনার পাশে থাকা মানুষটির কোনো কথা আপনি শুনতে পাননি। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলেন? আপনি বেশ ভালোভাবে কথা বলতে জানেন। এই একটু একটু বলতে পারি। তাই এখন ঘুমান, আর একটু পর তো সকালই হবে। আমার যে ঘুম আসছে না। তাই কিভাবে ঘুম আসবে আপনার? একটু আদর করেন, তাহলে ঘুম নিজে থেকেই কলিং বেল দিবে। ছি ছি ছি, বিয়ের আগে এগুলো ঠিক না। তাহলে ওই দিন যা করেছিলেন সেটা ঠিক ছিল বুঝি? ওই দিন একটা দুর্ঘটনা ছিল, তবে রাখেন আপনার কাছে। বলে তিতে লাইট অফ করে দিল। কি আর করা, শেষমেশ নিজেকে আবারও বিসর্জন দিতে হলো। এভাবে 6 দিন পার হয়ে গেল। অফিসের কাজও প্রায় অনেকটা এগিয়ে গেছে।
এখন কিছুটা স্বস্তিতে আছি। কালকে বিয়ে, বাসায় মেহমান ছড়াছড়ি, বাড়িতে লাইটে ঝিকিমিকি আলোর ছোঁয়ায় মুখরিত। আজকে রাতে গায়ে হলুদ, বিয়েতে নাকি কোনো কিছুর কমতি রাখবে না। আম্মু সোজাভাবে বলে দিয়েছে সব রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন করবে। আমার সিগারেট অপারেশনে যারা কাজ করে তাদের সবাইকে ইনভাইট করেছিলাম, সবাই সন্ধ্যায় চলে আসবে। এখন দুপুর 2টা বাজে। আমি এসেছি শান্তর দেওয়া ঠিকানা অনুযায়ী একটা রেস্টুরেন্টে। সে আমাকে কল করে জানালো কি যেন একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেটা সামনাসামনি বলবে। রেস্টুরেন্টে বসে আছি, একটু পর তারা 4 জন আসলো। সবাই এক টেবিলে বসে আছি। ওয়েটারকে দিয়ে সবার জন্য কফির অর্ডার দিলাম। আমি শান্তকে বললাম, তা শান্ত বলো, কি জন্য হঠাৎ আসতে বললে? বস, মাফিয়া কিং তার দলবল নিয়ে যে কোনো সময় এই এলাকায় আসতে পারে। আমি শান্তর কথা শুনে একটু ঘাবড়ে গেলাম। মানে, তুমি কিভাবে জানলে? তাদের লোক আমাদেরকে ওই মেয়েটাকে ধরে আনতে বলেছিল 7 দিনের মধ্যে, কিন্তু আমরা কিডন্যাপ করতে পারিনি বলে তারা নিজেরাই চলে আসতেছে। এখন কি করা যেতে পারে? বস, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, বলে ফেলো। বস, আপনি তো মেয়েটাকে কিডন্যাপ করতে চেয়েছিলেন, তাই নয় কি? তো তাহলে মেয়েটাকে আমরা কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রাখি। এরপর মাফিয়া কিং তার দলবল নিয়ে যখন এখানে খুঁজতে আসবে, তখন মেয়েটাকে খুঁজে না পেয়ে আবার চলে যাবে। মাফিয়া কিং যাওয়ার পর মেয়েটাকে আপনার হাতে তুলে দিব। আপনি তখন বাকিটা কি করবেন সেটা আপনার ব্যাপার। বাহ, বুদ্ধিটা তো ভালো হয়েছে। তাহলে সেই কথাই থাক। কালকে রাত 12টায় আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে আসবে। মেয়েটা সেখানেই থাকে। তাদেরকে আমার বাড়ির ঠিকানা দিলাম, তবে আমার কাছে যে তিথি থাকে সেটা বললাম না। এরপর সবাই কফি খাওয়া শেষ করলাম। যাওয়ার আগে তাদেরকে কিছু টাকা দিয়ে আসলাম। এরপর গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন একটা প্ল্যান বের করতে হবে, যেন বাড়িতে কেউ কিছু না বুঝতে পারে আর মাফিয়া কিংয়ের হাত থেকে রক্ষা পেতে পারি। একটা কাজ করতে হবে, বাসায় সবাইকে বলবো যে আমাদের দ্বিতীয় যে বাড়ি আছে আমরা ওখানে থাকবো কয়েকদিন। এরপর শান্তদের কাছে তুলে দিয়ে কয়েকদিন বাসায় না গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়িতে চলে আসলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে এখন মেহমানে পরিপূর্ণ। কোলাহল তা বুঝিয়ে দিচ্ছে। আমি রুমে এসে অসমীকে গোসল করে বের হয়ে দেখি তিথি রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুর থেকে আপনাকে কোথাও খুঁজে পেলাম না, এতক্ষণ কোথায় ছিলেন? গিয়েছিলাম একটা দরকারি কাজে। বিয়ের দিনেও আপনার কাজ আর কাজ, কাজ ছাড়া কি আর কিছু বুঝেন না আপনি? বলদ মায়া মানুষ, দরকারি কাজটা আপনাকে নিয়েই। আমাকে নিয়ে মানে? মানে মাফিয়া কিং তার দলবল নিয়ে যে কোনো সময় এই এলাকায় আসতে পারে। এখন আপনাকে নিয়ে আমার টেনশন হচ্ছে, বিয়েতে আবার নতুন করে কোনো ঝামেলা না হয়। মানে মাফিয়া কিং এখানে আসলে তো কিয়ামত হয়ে যাবে। আপনি জানেন না সে কতটা ভয়ঙ্কর? সে যেমনই হোক সেটা পরে দেখা যাবে। তার আগে আমার কথা মন দিয়ে শুনুন। ঠিক যেমনটা বলছি তেমনটাই করবেন, কোনো ভুল যেন না হয়। আচ্ছা বলুন। এরপর আমি তিথিকে আমার সব প্ল্যান খুলে বললাম। তিথি প্রথমে বারণ করলেও শেষে রাজি হলো। আচ্ছা আপনি রেডি হয়ে নিন, একটু পরে আম্মু এসে আবার বকাবকি করবে যে এত সময় ধরে কি করছি আমরা। আচ্ছা যাচ্ছি। তিথি চলে গেল নিধির রুমে। আমি রেডি হয়ে নিলাম। গায়ে হলুদের জন্য যা কেনা হয়েছে সেগুলো পরে স্টেজে আসলাম। আমার সিগারেট অপারেশনে সবাই চলে এসছে। সবার সাথে কথা বললাম। এক এক করে সবার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। এরপর একজন এসে আমার গালে হলুদ দিয়ে দিল। যে আমাকে হলুদ দিয়ে দিচ্ছে তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। যে আমাকে হলুদ লাগিয়ে দিল সে আর কেউই নয়, মারুফ সাহেব। আমি কিছুটা ইতস্তত বোধ করলেও নিজেকে সামলে নিয়ে মুচকে একটা হাসি দিলাম। মারুফ সাহেব এরপর আমার কাছে এসে ফিসফিস করে বলল, কি জাহিদ চৌধুরী, বিয়ে করছেন অথচ ইনভাইট করলেন না? এটা কিন্তু ঠিক কাজ করলেন না। আমাদেরও তো একটু শখ থাকে নাকি যে আপনাকে একটু হলুদ ছোঁয়া দিতে। আপনার এই হঠাৎ আগমনের কারণটা কি জানতে পারি? আপনার বিয়েতে আসতে আবার কারণ লাগে নাকি? মেহমান হিসেবে আসলাম, তার সাথে আরেকটা নিউজ দিতেও আসলাম। কি নিউজ? আপনাকে আগেই বলেছিলাম না যে আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, তো সেটা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আর এখন এই ছোটখাটো একটা গিফট এনেছি আপনার জন্য, এটা রাখুন। এই বলে মারুফ সাহেব একটা গিফট বক্স আমার হাতে এগিয়ে দিল। আমি নিব কি নিব না সেটা নিয়ে একটা দ্বন্দ্বে পড়ে গেলাম। এই মারুফ সাহেবকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। ভেতরে যে বোম জাতীয় কিছু থাকতেই পারে তাতে কোনো সন্দেহই নেই। তারপরেও বিয়ে বাড়িতে কোনো ঝামেলা করতে চাইলাম না বলে ভদ্রতার খাতিরে বক্সটা নিলাম। এরপর মারুফ সাহেব আবারও বলে উঠল, তা আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম কি তিথি? আর সে তার গ্রাম থেকে পালিয়ে এসেছে এবং তাকে মাফিয়া কিংয়ের দলবল খুঁজছে। কি আমি কি ঠিক বলছি তো? মারুফ সাহেবের এমন কথা শুনে আমি রীতিমতো ঘামতে শুরু করলাম। সে আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানতে পারলো? এসব বিষয় তো আমি আমার কাছের লোক ছাড়া আর কারোর সাথে শেয়ার করিনি। আমার সিক্রেট অপারেশনের টিমের লোক ছাড়া আর কেউ তো জানার কথা না। তার মানে কি আমার টিমের কেউ মারুফ সাহেবের সাথে হাত মিলেছে, নাকি তিথি নিজে মারুফ সাহেবকে সব ইনফরমেশন দিচ্ছে? আমার সব কিছু কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে। মানে
কি বলতে চাচ্ছেন আপনি? তেমন কিছু না, আমার সব প্রতিশোধ আমি এক এক করে নিব। ওকে, আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই। এই বলে মারুফ সাহেব স্টেজ থেকে নেমে গাড়ি নিয়ে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আবারও নতুন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। মারুফ সাহেব যেহেতু তিতির আসল পরিচয় জেনে নিয়েছে, তাহলে সে এটার ফায়দা তো অবশ্যই নেবে। এখন এইসব বিষয় নিয়ে কার সাথে আলোচনা করব সেটাই মাথায় ঢুকছে না। কাউকে আর বিশ্বাস করতে পারছি না। টিমের সাথে যে আলোচনা করব, পরে সেই কথাগুলো মারুফ সাহেবের কানে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। তবে যাই করতে হবে খুব শীঘ্রই করতে হবে, নাহলে বিপদের যে সংকেত দিয়ে গেল মারুফ সাহেব, সেটা খুব নিকটেই, তার বুঝতে আমার বাকি নেই। এরপর হলুদ ছোঁয়া শেষ করতেই রাত 2টা বেজে গেল। আমি রুমে চলে আসলাম। আজকে আমার রুমে আমার টিমের সবাই আছে, তাই তিথি চলে গেছে নিধির সাথে ঘুমোতে। সবাই অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম যে যার মতো করে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মুকে খুঁজে বের করতে হবে, কেননা আজকে রাতে যে প্ল্যানটা করেছি সেভাবে কাজ করতে হলে আগে আম্মুকে রাজি করাতে হবে আমাদের দ্বিতীয় বাসায় যাওয়ার জন্য। অনেক খোঁজার পর আম্মুকে পেলাম। আম্মু, তোমাকে একটা কথা বলা ছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। মানে বলছিলাম কি, তিথিকে নিয়ে কয়েকদিন আমাদের দ্বিতীয় বাড়িতে গিয়ে থেকে আসি। কেন, এই বাড়িতে সমস্যা কিসের? না, সমস্যা তো নেই, তবে একটু পুরো কথাটা শেষ না করতে দিয়ে আম্মু বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু যেতে ইচ্ছা করছে যাবি, তা কবে যাবি? আজকে বিয়ে শেষ হলেই সেখানে যাব। আজকে মানে? আজকে এই বাড়িতে সবকিছুর আয়োজন করেছি, আর তুই আজকেই চলে যাবি? তুমি আর না করো না আম্মু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে বউ পেয়ে আমাদেরকে আবার ভুলে যাস না কিন্তু। কি যে বলো না আম্মু। এরপর আম্মু চলে গেল। যাক, অবশেষে আম্মুকে রাজি করাতে পেরেছি। সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। দিদিকে কোথায় দেখছে না, হয়তো নিধির বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমি আমাদের বাড়ির পিছনে এসে আমার টিমের 4জনকে কল দিয়ে এখানে আসতে বললাম। একটু পর নিশান, সাব্বির, রনিও সৃষ্টিম চলে আসলো। এরা সবাই আমার টিমের মেম্বার প্লাস দোস্ত, তাই এদেরকেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন এটা আমি জানি। তাদের সবার উদ্দেশ্যে বললাম, শোন, তোদেরকে যে জন্য ডেকেছি তার কারণ হলো তোরা আগে থেকে জানিস, তবে আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ করতে হবে। মারুফ সাহেব তিথির ব্যাপারে সব জেনে গিয়েছে, তাই আবার নতুন করে যেভাবে বলছি সেভাবে কাজটা করবি। এ বলে আমি আবার নতুন করে তাদের প্ল্যানটা নিয়ে আলোচনা করলাম। আলোচনা শেষ করে সবার উদ্দেশ্যে আবার বললাম, সবাই ঠিকমতো বুঝতে পেরেছিস তো? আমরা বুঝেছি, তুই কোনো চিন্তা করিস না, আমাদের উপর ছেড়ে দে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। এরপর সবাই সেখান থেকে চলে আসলাম। সবাই আমরা সেখান থেকে চলে আসার পর ওখানে একজন আড়াল থেকে সবকিছু শুনছিল, কেউ তাকে দেখতে পারেনি। এরপর সে মুচকে একটা হাসি দিল আর মনে মনে বলল, জাহিদ চৌধুরী, তোমাকে রাস্তার ফকির না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি আমার সব থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছো, আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিয়েছো। এবার তোমাকে কে বাঁচাবে? বলে একটা শয়তানি হাসি দেয়। বিকেলবেলা বিয়ের জামা কাপড় পরে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলাম। তিথি লাল বেনারসি পরে এসেছে। উফ, যা লাগছে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। একটু পর কাজে সে বিয়ে সম্পন্ন করলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকে চলে গেল। সবাইকে এক এক করে বিদায় দিলাম। এরপর রাত 11টার সময় আম্মুকে ডেকে বললাম, আম্মু, আমরা তাহলে আসি। সাবধানে থাকিস, আর সেখানে গিয়ে ফোন দিস। আচ্ছা আম্মু। আম্মু, আব্বুকে জানে এই বিষয়টা? তোর আব্বুকে আমি বুঝিয়ে বলেছি, সমস্যা নেই, তোরা যা। এরপর নিধির সাথে তিথি গাড়ির সামনে চলে আসলো। আমরা দুজন আম্মুকে সালাম করে গাড়িতে উঠে রওনা দিলাম। গাড়িতে ওঠার আগে অবশ্য আমি তিথি পোশাক পরিবর্তন করে এসেছি, কারণ যাদের হাতে তিথিকে তুলে দেব তারা যেন কিছু বুঝতে না পারে। রাস্তার মোড়ে সে গাড়িটা অফ করলাম। ফোন করে তাদেরকে আমার ঠিকানা মতো চলে আসতে বললাম। ফোন কেটে দিতেই তিথি বলল, আমার না খুব ভয় করছে। কিসের ভয়? জানি না, তবে কেন জানি অনেক ভয় করছে। ওদের সাথে যাওয়াটা ঠিক হবে কিনা। আমার উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর তারা 4জন একটা প্রাইভেট গাড়ি নিয়ে হাজির। আমি তিথিকে অজ্ঞান করে দিলাম পারফিউম দিয়ে। সবকিছু প্ল্যান মতো না হলে সব প্ল্যান জলে ডুবে যাবে, তাই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এরপর তাদের গাড়িতে তুলে দিলাম তিথিকে। শান্ত বলল, বস, আপনি কোনো চিন্তা করবেন না, কয়েকদিন আমাদের কাছে রেখে এরপর আপনার হাতে তুলে দিব। ঠিক আছে, তবে তার গায়ে যেন স্পর্শ কেউ না করে। যদি কেউ তাকে স্পর্শ করে তাহলে তার অবস্থা খুব ভয়াবহ হবে। ঠিক আছে বস। এই নাও, এখানে 4 লাখ টাকা আছে, সবাই ভাগ করে নিও। এরপর আমি গাড়িতে করে চলে গেলাম আমাদের দ্বিতীয় বাসায়। আর এদিকে শান্ত কল দিল মাফিয়া কিংকে। ভালো কাজ করেছো, এখন মেয়েটাকে একটা জায়গাতে আটকে রাখো। আমি আর আমার দলবল সবাই কালকের মধ্যেই চলে আসছি। ঠিক আছে বস। ফোনটা পকেটে রেখে দিল শান্ত। একটা গোডাউনের সামনে গিয়ে গাড়িটা রেখে তিথিকে নিয়ে তারা সবাই ভিতরে প্রবেশ করলো। গোডাউনের ভিতরে একটা ছোট্ট রুমে তিথিকে আটকে রাখলো। তিথি এখন অজ্ঞান হয়ে আছে।
তাই সে বুঝতে পারছে না। শান্ত তার বাকি বন্ধুদের বলছে, মেয়েটা দেখতে সেই মামা, একটু টেস্ট করে দেখলে কেমন হয়। কিন্তু মাফিয়া কিংকে তো জানিস, সে যদি জানতে পারে আমরা এই মেয়ের গায়ে স্পর্শ করেছি তাহলে আমাদের পুরো গোষ্ঠীকে শেষ করে দিবে। ধুর, শালাদের কপালে কেন যে এমন হট মালগুলো এসে জোটে। আমাদেরও তো ইচ্ছে করে একটু গোলাপ ফুলের সুবাস নিতে। এইগুলো বাদ দে, এখন বল জাহিদের সাথে আমরা যা করেছি তার কি হবে? সে যদি জানতে পারে আমরা তার সাথে 2 নম্বরই করেছি তখন কি হবে? আরে ধুর, ওরে দেখে মনে হয় একটা ভিতুর ডিম। শালাকে বললাম আমাদের হাতে তুলে দিতে, আর দিয়েই দিল। বলদ দেখেছি, ওর মতো এমন বলদ আমার জীবনেও দেখিনি। আর আমাদের সাথে তো মাফিয়া কিং আছে। মাফিয়া কিং থাকতে এত ভয় করিস কেন? তা তুই ঠিক বলেছিস, এখন এগুলো বাদ দে, চল ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পেয়েছে। এরপর সবাই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সকালবেলা ঘুম থেকে উঠে শান্ত নাম্বারে কল দিলাম। কি ব্যাপার, ফোন কেন ঢুকছে না? তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। ফোন দিলাম আমার টিমকে, সবাই রেডি থাকো, মিশন শুরু করতে হবে। আর তিথির লোকেশনটা যেখানে আছে সেই জায়গাটার লোকেশনটা আমাকে দ্রুত পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি এখনই রওনা দিব? না, আমি যাওয়ার পর তোমরা যাবে, কেননা কখন কি হয়ে যায় বলা যায় না। আমার আইডিয়া মোতাবেক মাফিয়া কিংও সেখানে আসতে পারে, তাই সবাই যা যা প্রয়োজনীয় জিনিসগুলো সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এরপর কলটা কেটে দিলাম। এমন কিছু হবে সেটা আমি আগে থেকে জানতাম। আমাদের প্ল্যান ছিল মাফিয়া কিং এর সাথে একেবারে দফারফা শেষ করা, যাতে তিথিকে নিয়ে আর সমস্যা না পড়তে হয়। সেজন্য তিথিকেই টোপ হিসেবে ব্যবহার করলাম। তার শরীরে একটা ছোট লোকেশন ডিভাইস দিয়েছিলাম। যদিও এতে রিস্ক আছে, তবে শত্রুকে কাছে আনার এর থেকে ভালো রাস্তা আর নেই। আমি রেডি হয়ে নিলাম, সাথে 2টা পিস্তল নিলাম, একটা পায়ে জুতোর সাথে আরেকটা কোমরে রাখলাম। এরপর সিস্টেমের দেওয়া লোকেশন অনুযায়ী সেখানে চলে গেলাম। এদিকে মাফিয়া কিং তার দলবল নিয়ে হাজির। মাফিয়া কিং তিথিকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমের দরজা খুলে দিল। তিথি তখন সবেমাত্র সজাগ হয়েছিল, ভেবেছে আমি তো তাকে নিয়ে এসেছি, কিন্তু তার সামনে মাফিয়া কিংকে দেখে সে ভয়ে চুপসে গেছে। কি খবর সুন্দরী? আমার কাছ থেকে আর কত লুকিয়ে বেড়াবে? এইবার কে তোমাকে বাঁচাবে বলো? দেখুন, আমাকে যেতে দিন। আমার কিছু হলে কিন্তু আপনাদের সবাইকে আমার স্বামী মেরে ফেলবে। স্বামী মানে? তুমি বিয়ে করে ফেলেছো? কালকে বিয়ে হয়েছে আমার। প্লিজ আমাকে যেতে দিন। বিয়ে করলে আর বাসর করতে পারলে না, কি আফসোস। সমস্যা নেই, বাসরটা না হলে আমি করে নিব। এই বলে তিথির দিকে এগিয়ে গেল। তিথি মাফিয়া কিং এর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। সবার সামনে মাফিয়া কিং চর খেয়েছে, আর রাগ আর লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই আমার গালে চর মেরেছিস? তোর অনেক শরীরে শক্তি হয়েছে তাই না? তোর সব শক্তি আমি এখনই কমানোর ব্যবস্থা করছি। এই বলে আবারও মাফিয়া কিং তিথির কাছে গিয়ে যেই না গালে একটা চর মারতে যাবে, এমন সময় আমি গাড়ি নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতির দিকে সবাই অবাক। আমি গাড়িটা মাফিয়া কিং এর লোকদের উপর ছেড়ে দিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। গাড়ির আঘাতে অনেকে আহত হয়েছে। বাকিরা আমার দিকে গুলি চালাতে লাগলো। আমি একটা সেফ জায়গায় এসে পাল্টা গুলি চালাতে লাগলাম। মাফিয়া কিং এর লোক ছিল প্রায় 30 জনের মতো, প্রায় 15 থেকে 20 জনের মতো শেষ, এখন বাকিরা আছে। হঠাৎ পিছন থেকে কে যেন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, তোমার খেলা শেষ জাহিদ চৌধুরী। আমি পেছনে তাকিয়ে দেখলাম মারুফ সাহেব। মারুফ সাহেব, আপনি এখানে কিভাবে? কি চমকে গেলেন তাই না? বলেছিলাম না তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে, আর সেটা হলো এটা। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার বাসায় একটা মেয়ে আছে, আর সেই মেয়েকে খুঁজছে মাফিয়া কিং। সেই জন্য মাফিয়া কিং এর সাথে কথা বলে তোমার পুরো পরিচয় তাকে বলে দিয়েছি। বাকিটা তো তোমার সাথেই ঘটলো। এরপর আমার হাত থেকে পিস্তলটা ছিনে নিয়ে নিল। মাফিয়া কিং এর লোকজন এসে আমাকে মারতে লাগলো। আমার খুব আফসোস হচ্ছে, এত সহজে তোকে মেরে ফেলবো এটা কি ঠিক? তার থেকে ভালো তুই চেয়ে চেয়ে দেখ তিথিকে আমি কিভাবে আদর সোহাগ করি। যদি প্রাণের মায়া থাকে তাহলে তিথির গায়ে স্পর্শ করিস না। কি বললি? আমাকে প্রাণের মায়া দেখাচ্ছিস? তোকে তো ইচ্ছে করলে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তার আগে তিথির সাথে একটু রোমান্স করে আসি। এরপর মারুফ সাহেব আমার দিকে এগিয়ে আসলো। এই ফাইলে একটা সাইন করে ফেলো। কি লেখা আছে এতে? এতে লেখা আছে তোমার সবকিছু আমার, সাথে তোমার নতুন প্রজেক্ট সহ। কেননা তুমি তো আর একটু পর এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছ। আমি তার কথা শুনে হাসতে লাগলাম। আমার হাসি দেখে মারুফ সাহেব অবাক হয়ে গেল। কি ব্যাপার, মরার কথা শুনে পাগল হয়ে গেলেন নাকি? কে কখন মরবে সেটা সময় বলে দেবে। এর মধ্যে একটা মেয়ের আগমন ঘটলো।
হিজাব দিয়ে নিজের মুখটা ডেকে রাখলেও আমার চিনতে ভুল হয়নি যে এটা কে হতে পারে। সে এসে আমার সামনে এসে দাঁড়ালো। একটু দেরি হয়ে গেল না তোমার এন্ট্রি নিতে? তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। যে আমার সামনে দাঁড়িয়েছিল সে আর কেউই নয়, মিম। যাক, আমাকে তাহলে চিনতে পেরেছো? কি মনে করেছিলে তুমি মারুফ সাহেবকে একের পর এক ইনফরমেশন দিতে থাকবে আর আমি সেটা জানতে পারবো না? তোমার সব খবরই আমার কাছে ছিল, কিন্তু আমি সময়ের অপেক্ষায় ছিলাম। আর আজকে সেই সময় চলে এসছে। তবে একটা কথা জানতে ইচ্ছে করছে, তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলে কেন? কারণ মারুফ সাহেব হলেন আমার শ্বশুর, আর তুমি আমার স্বামীকে 2 বছর আগে মেরে ফেলেছিলে। তাই তোমার সবকিছু শেষ করার জন্যই তোমার অফিসে দিনের পর দিন কাজ করে গিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এখানে আমার কোনো কিছু করার ছিল না। তোমার স্বামী আমার উপরে আক্রমণ করেছিল, আমি আমার নিরাপত্তার জন্য গুলি করেছিলাম, তাতে সে মারা গিয়েছে। আমি আজকে এই মুহূর্তে তোমাকে মেরে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেব। এই বলে মিম আমার কপালে পিস্তল তাক করে ধরে রেখেছে গুলি করবে বলে। আর অন্যদিকে মাফিয়া কিং তিথির দিকে এগিয়ে যাচ্ছে। তিথি চোখ বন্ধ করে রেখেছে, তার আর কিচ্ছুই করার নেই। নিজেকে আজকে বিসর্জন দিতেই হবে। চোখ দিয়ে তার টপ টপ করে পানি বের হচ্ছে। এমন এক মুহূর্তে 2টা গাড়ি এসে হাজির হলো। গাড়ি থেকে আমার টিমের সবাই নামলো। এক এক করে সবাইকে গুলি করতে থাকে। মাফিয়া কিং এর লোক বেশি না থাকায় আর আচমকা এমন পরিস্থিতি হতে খুব সহজে মাফিয়া কিং এর সব লোক শেষ হয়ে গেল। বাকি রইল মাফিয়া কিং, মারুফ সাহেব আর মিম। এরপর আমি উঠে দাঁড়ালাম। কি মারুফ সাহেব, বলেছিলাম না কখন কে মারা যাবে সেটা সময় বলে দেবে? এমনটা তো হওয়ারই ছিল। মিম, তুমি না আমাকে বলেছিলা জাহিদ একা আসবে? তারা তো ওই দিনই যখন প্ল্যান করেছিল তেমনটাই তো তারা বলেছিল। আমি তাদের কথা শুনে হাসতে লাগলাম। হাসি থামে তাদেরকে বললাম, আমি অনেক আগে থেকে জানতাম মিম আমার সব খবর মারুফ সাহেবকে জানাচ্ছে। তাই ওই দিন আমি তাদের সাথে প্ল্যানটা করেছিলাম, যেটা নিছক বানানো ছিল যাতে তোমাদের ফাঁদে ফেলতে পারি। আমি জানতাম আমাদের কথাগুলো তুমি লুকিয়ে শুনবে, আর তাই হলো। হঠাৎ মাফিয়া কিং সামনে পড়ে থাকা পিস্তলটা উঠেই আমাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমার পায়ের মধ্যে থাকা পিস্তলটা দিয়ে ঠাস ঠাস করে 2টা গুলি চালিয়ে দিলাম। গুলিগুলো মাফিয়া কিং এর কপাল বরাবর গিয়ে পড়লো, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এটা থেকে মারুফ সাহেব আর মিম আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। জাহিদ, প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। সবাইকে বিশ্বাস করলেও আপনাদের মতো লোকদের কখনো বিশ্বাস করতে নেই। এই বলে মারুফ সাহেবের বুকে এক গুলি করে দিলাম। মারুফ সাহেবও শেষ। মারুফ সাহেবকে মারতে দেখে মিম অজ্ঞান হয়ে গেল। আমি আর মিমকে কিছু করলাম না। তাকে পুলিশের কাছে তুলে দেবো ভেবে আমি মিমকে টপকে তিথির দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এ কি, তিথির হাতে পিস্তল, আর সে আমার দিকে তাক করে রয়েছে, কিন্তু তার হাত কাঁপছে। পরক্ষণে তিথি গুলি চালিয়ে দিল। আমি সরে যেতে এই গুলিটা আমার পিছনে দাঁড়িয়ে থাকা মিমের কপালে এসে লাগলো। মিমের হাতে একটা পিস্তলে ছিল, আর সে আমাকে গুলি করতে চেয়েছিল। এরপর মিমও মাটিতে পড়ে গেল। পুরো নিস্তব্ধ হয়ে আছে পরিবেশটা। আমি দৌড়ে গিয়ে তিথিকে জড়িয়ে ধরলাম। তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ভয় ভয়ে কান্না করতে লাগলো। আরে পাগলি, কি হয়েছে, কান্না করছো কেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আর আপনি করে বলতে হবে না, এখন বাসায় চলো। বাসা থেকে কালকে থেকে একটার পর একটা ফোন আসতেছে, আল্লাহ জানে বাড়িতে গেলে কি হবে। এরপর আমি আমার টিমকে বললাম এখানে যা হয়েছে সব কিছু ঠিক করে রাখতে, আর লাশগুলোকে কোনো একটা জায়গায় দাফন করে দিতে। কথাগুলো বলেই সেখান থেকে আমি আর তিথি বিদায় নিলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিয়ে আমার কান ধরে ভিতরে নিয়ে গেল। আম্মু প্লিজ, আরও লাগছে খুব, এভাবে নতুন বয়স সামনে আমার মান সম্মান সব পানি জলে ভাসিয়ে দিবে নাকি? চুপ, একটা কথাও বলবি না। তোকে কয়টা ফোন দিয়েছি, 2 দিন না যেতেই বউ পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিস। সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এখন খাবার খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করে দিলাম। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। এরপর খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ল্যাপটপ অন করে বিদেশি বায়ারদের ওষুধের সব কিছু ইমেল করে পাঠিয়ে দিলাম। কাজ শেষ, এখন একটা কাজ বাকি আছে, সেটা পূরণ করতে তিথিকে লাগবে। একটু পর তৃতীয় রুমে চলে আসলো। তৃতীয় রুমে ঢুকতে আমি দরজা লাগিয়ে দিলাম। আয় হায়, কি করছো? দিনের বেলা দরজা লাগালে কেন? এটাও কি বুঝিয়ে দিতে হবে নাকি? বিয়ে করলাম 2 দিন হতে চলেছে, এখনো বাঁশুরি করা হলো না। তার জন্য তো রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরে দূর, আমি হলাম একটি স্পেশাল পার্সন। সবাই বিয়ে করে বাসর করে রাতে, আর আমি করব দিনে। এই বলে তিথিকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে চলে গেলাম ভালোবাসার গভীর সমুদ্রে। আপনারাও চলে যান আপনাদের। থাক, বাকিটা অন্য আরেকদিন বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।